মাননীয় সদস্যদের একটা বিষয় অবগত করছি, আবার এই পুরো বিষয়টা লাইভ হচ্ছে। আমরা সবাই এমনভাবে থাকবো যাতে বাইরের লোক আমাদের সম্বন্ধে সম্মান করে। বাইরে যারা দেখছে প্রত্যেকটা লাইভ হচ্ছে, আমরা এখানে গিয়ে গল্প করছি, এখানে করছি, এগুলো যেন না করি। আর আরেকটা বিষয় আমার কথা বলা আছে, আমাদের মাননীয় সদস্য যখন বক্তব্য রাখবেন, আমরা 181 জন সদস্য এই বিধানসভাতে প্রথমবার নির্বাচিত হয়ে এসেছি, আমাদের শেখার আছে। প্রত্যেকটা সদস্য তার বক্তব্য যখন রাখবেন, অনুগ্রহ করে সেই বক্তব্য শোনার চেষ্টা করবেন, তাতে মূল্যবান বিষয় আমরা শিখতে পারব। এবার হ্যাঁ 181 জন মাননীয় সদস্য শ্রী কানাইয়ালাল আগরওয়াল, সময় 10 মিনিট, সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতিক্রমে 24 নম্বর দাবিতে আলোচনায় অংশগ্রহণ করছি। আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি মহাশয় এবং শ্রীমতী সীমানা সরকার প্রতিমন্ত্রী, উনি 24,754 কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদনের জন্য প্রস্তুত করেছেন। এই সংখ্যাটা গত বাজেটের তুলনায় আনুমানিক 3,398 কোটি টাকা বেশি। কিছুক্ষণ আগেই আমাদের বিত্তমন্ত্রীও উপস্থিত ছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। গত বাজেট বক্তৃতায় আমাদের বিত্তমন্ত্রী কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছেন। 4টা জেলায় 4টা মেডিকেল কলেজ, 3টা সুপার স্পেশালিটি হসপিটাল, নর্থ বেঙ্গলে 2nd এইমস, ক্যান্সার হসপিটাল, আয়ুষ্মান ভারত, অমৃত, বিভিন্ন রকমের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করেছেন। এই কারণে এই বাজেটের বিরোধিতা করার পরিসরটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। আমরা বিগত দিনের বাজেটে দেখেছি যে প্ল্যান আর নন প্ল্যান বাজেটেই মোটামুটি 85% অব দি বাজেট খরচা হয়। নন প্ল্যান বলতে সার্ভিস, স্যালারিজ, মেডিসিনস প্রভৃতি, এবং প্ল্যান এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটাতে 15%-এর মতো খরচটা হয়। সারা বাজেট বক্তৃতায় আমাদের বিত্তমন্ত্রী স্বীকার করেছেন যে বম্বে, ভেলোর এগুলা জায়গায় পিপিপি মডেলে পেশেন্টদের থাকার ব্যবস্থাটা করা হবে। স্যার, আমাদের রাজ্য থেকে বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ভেলোর, চেন্নাই প্রভৃতি জায়গায় পেশেন্টরা যায় চিকিৎসা করাতে। স্যার, আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা খুব ভালো, চিকিৎসা ব্যবস্থাটা খুব ভালো। আমাদের গ্রামগঞ্জ থেকে আসে পেশেন্ট, রেফার করা হয় পিজিতে যখনই আসে, যারাই পেশেন্ট পার্টি পিজিতে পেশেন্টকে নিয়ে আসবেন, তারা আমাদেরকে বলে আপনারা একটা সার্টিফিকেট, একটা কাগজ লিখে দেন। আমরা একটা সার্টিফিকেট লিখে দিই। পরবর্তীকালে জানতে পারি যে প্রায় যারাই পিজিতে আসেন সবার কাছেই এরকম সার্টিফিকেট আছে। স্যার, পিজিতে চিকিৎসা করাটা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা বুঝতে পারি না যে কিভাবে, কেননা একটাই কথা, নো বেড, মাসের পর মাস তারা বেড পায় না। স্যার, যেগুলা গ্রামে, যেগুলা বিপিএসসি আছে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আছে, মহকুমায় সাব ডিভিশনাল হসপিটাল আছে, জেলায় ডিস্ট্রিক্ট হসপিটালস আছে, এইগুলো জায়গায় যদি এই চিকিৎসা পরিষেবাটা
একটু যদি উন্নত করা যায়, তাহলে আমার মনে হয় স্যার এখানে পিজির উপরে যে লোডটা আছে সে লোডটা স্যার অনেকটাই কমে যাবে। স্যার আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট আছে, আমি ওখানে সাব ডিভিশনাল হসপিটালেও আছি স্যার ওখানে আমাদের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালও আছে, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ওখানে নিউরো সার্জন নেই, ইউরো সার্জন নেই, নেফ্রোলজিস্ট নেই, ইএনটি নেই, কার্ডিওলজিস্ট নেই, এনথিওলজিস্ট নেই। তো স্যার তাহলে সুপার স্পেশালিটি হসপিটালে এই ডাক্তার পরিষেবাটা, ডাক্তারদের সংখ্যাটা বাড়াতে হবে। খুব ভালো লাগছে যে আমাদের বিত্তমন্ত্রী ঘোষণা করেছেন যে 650টা এমবিবিএস সিট বাড়ানো হবে 13টা মেডিকেল কলেজে, এবং 450 পিজি কোর্সে মেডিকেল সিট বাড়ানো হবে। এগুলো স্যার ডাক্তারবাবুদের খুব ক্রাইসিস আছে ডাক্তারবাবুদের জন্য, বিশেষ করে নর্থ বেঙ্গলে ডাক্তারবাবুদের সংখ্যা অনেক কম স্যার। সাউথে যারা ডাক্তারবাবুরা আছেন তারা নর্থ বেঙ্গলে ওনারা যেতে চান না, নর্থ বেঙ্গলে গেলেও সোম থেকে শুক্র থাকবেন আবার চলে আসবেন, তাতে কি হয় চিকিৎসা পরিষেবাটা অনেক ব্যাহত হয়। স্যার আমাদের ওখানে স্টাফ জিডিএস নেই, ওখানে এমটি আরটি অনেকগুলা সমস্যা আছে। আমি একটা অনুরোধ করব, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টটা যদি ইসলামপুর হেলথ ডিস্ট্রিক্ট যদি ঘোষণা করা হয়, তাহলে যে সুপারভিশনের যে ব্যাপারটা আছে, যেহেতু এখন জেলা সদর আছে রায়গঞ্জ থেকে ইসলামপুর শহরের চিকিৎসা পরিষেবাটা কি হচ্ছে না হচ্ছে সিএমও সাহেবের পক্ষে ওটা দেখা সম্ভব হয় না। আমি যেহেতু অনেকদিন ধরেই রোগী কল্যাণ সমিতিতে আছি, আমরা এই রোগী কল্যাণ সমিতিতে আলোচনা করি। স্যার হাউসকিপিংয়ের যে ব্যাপারটা আছে, যারাই বাইরে থেকে যান তারা চিন্তা করেন যে হসপিটালটা যেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে কিন্তু সুইপার নেই। হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে এগুলো হাউসকিপিংয়ের ব্যাপারটা একটা এজেন্সিকে স্যার দেওয়া আছে, সেই এজেন্সিকে যতই আমরা কথা বলি না কেন, এজেন্সি কিন্তু সেই গুরুত্বটা দেয় না। আমার মনে হয় এই সিস্টেমটা খালি সব জায়গায় আছে, যেহেতু সব জায়গায় এজেন্সি সিস্টেমে আছে হাউসকিপিংটা, আর পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে সুইপার সিস্টেমটাকে কোথাও সুইপার নেই, তো পরিষ্কার পরিচ্ছন্নতা হসপিটালটা রাখা যাবে কি করে? তো এগুলো ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই ডাক্তারবাবুর ব্যাপারটা যেভাবে হোক, কেন আমাদের এখানে ডাক্তারবাবুর অনেক শর্টেজ, বিনা ডক্টর তো বিপিএসসিও চলতে পারে না, বিনা ডক্টর সাব ডিভিশনাল হসপিটাল চলতে পারে না, বিনা ডক্টর ডিস্ট্রিক্ট হসপিটাল চলতে পারে না, আর স্পেশালাইজড ডক্টরগুলো নেই ওখানে। স্পেশালাইজড ডক্টরদের খুব প্রয়োজন আছে। তো আমরা এখানে যারা বিধানসভার সদস্য যারা উপস্থিত আছি, আমাদের সবারই একটা সমস্যা হচ্ছে যে পেশেন্ট যখনই আসে ওখান থেকে পিজিতে, স্যার আমরা ওখানে কিভাবে পিজিতে স্যার অ্যাডমিশন করাতে পারবো, এরকম যদি কোনো প্রভিশন থাকে, বা যদি আমরা ওই নো বেডটা তো আমাদের পক্ষে বোঝা মুশকিল। আমাদের রুগীকে আমরা খালি বলে দিই নো বেড বলে, স্যার কতদিনে আমরা বেডটা পাবো? মাসের পর মাস ওনারা আসেন, মাসের পর মাস বলেন নো বেড। তো এই ব্যাপারটা আপনারা একটু হাউস নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী তারকনাথ চ্যাটার্জি। আপনার সময় 10 মিনিট। শ্রী তারকনাথ চ্যাটার্জি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়কে এই মহতী সদনে প্রথমবার বলতে দেওয়ার জন্য। উপস্থিত সকল মন্ত্রিসভার সম্মানীয় মন্ত্রিমণ্ডলী, উপস্থিত আমার সাথী বিধায়কগণ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রথমবারের জন্য এই মহতী সদনে আমি স্বাস্থ্য বিভাগের কিছু বিষয়ে আলোচনা রাখছি। আমাদের প্রথমেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। তাদের যে 22শে জুন বাজেট বক্তৃতা, সেই বক্তৃতায় যে বাজেট আমাদের, সেই বাজেটে যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে দরিদ্র মানুষের খাদ্যের জন্য, প্রতিদিনের খাদ্যের জন্য যে ব্যয়
সেই ব্যয় বৃদ্ধি করে 110 টাকা এই মুহূর্তে করা হয়েছে। তাতে অসংখ্য পশ্চিমবঙ্গের দুস্থ দরিদ্র এবং সাধারণ যারা চিকিৎসা নিতে আসেন রোগী, তাদের খুব উপকার হয়েছে। এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাকে আজকে উন্নত করার জন্য আমাদের নতুন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। যেমন 4টি মেডিকেল কলেজ ইতিমধ্যে নির্মাণের ব্যয় বরাদ্দ এনারা রেখেছেন। এবং আমি যে বিধানসভা থেকে আসি 83 কৃষ্ণনগর উত্তর, সেই 83 কৃষ্ণনগর উত্তরে বর্তমানে যে প্রধান জেলা হাসপাতাল, সেই জেলা হাসপাতালের 2টি ক্যাম্পাস শক্তিনগর এবং সদর হাসপাতাল, সেই পূর্ববর্তী সরকারের যে অদক্ষতা, পূর্ববর্তী স্বাস্থ্যমন্ত্রীর এবং তার পরিচালনার ক্ষেত্রে যে অব্যবস্থা, সেই কারণে আমাদের জেলার যে মুখ্য জেলা হাসপাতাল শক্তিনগর, সেখানে দাঁড়িয়ে আমাদের বহু স্বাস্থ্য পরিষেবা এখন অমিল অবস্থায় রয়েছে। বহু দূর দূর প্রান্তের অর্থাৎ 10টি বিধানসভা, আমাদের কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ, নাকাশিপাড়া, তেহট্ট, করিমপুর, আমাদের পলাশিপাড়া, কৃষ্ণগঞ্জ এবং আমাদের কালীগঞ্জ, নবদ্বীপ, এই 10টি বিধানসভার একমাত্র জেলা হাসপাতাল রূপে আমাদের শক্তিনগর হাসপাতাল রয়েছে। কিন্তু সেই শক্তিনগর হাসপাতালে অনেকগুলি বিভাগ রয়েছে, যে বিভাগগুলোতে মানুষ গেলে চিকিৎসা পায় না, অনেক স্পেশালিস্ট। অত্যন্ত দুঃখের বিষয় যে এত বড় একটি জেলা হাসপাতালে এখনো বহু গুরুত্বপূর্ণ বিভাগ, সেই বিভাগগুলি অপ্রতুল রয়েছে, সেখানে চিকিৎসক, স্পেশালিস্ট চিকিৎসক নেই। আমাদের সেইগুলো হচ্ছে কার্ডিওলজি, সেখানে হৃদরোগের সমস্যা নিয়ে কেউ ভর্তি হলে সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যম দিয়ে রেফার করে দেওয়া হয় কল্যাণীতে। তা সেখানে কার্ডিওলজি বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের অত্যন্ত প্রয়োজন। এবং আমাদের নিউরোলজি বিভাগের চিকিৎসকও সেখানে নেই। সেখানে ইএনটি এবং রেডিওলজি সহ বিভিন্ন চিকিৎসক স্পেশালিস্ট না থাকার কারণে যারা অ্যাক্সিডেন্ট রোগী, দ্রুত সেখানে গিয়ে ট্রমা সেন্টারটাও সেই অবস্থায় ভালো নেই। ট্রমা সেন্টারের কোনো আধুনিক ব্যবস্থা শক্তিনগর জেলা হাসপাতালে নেই। ফলে তারা অ্যাক্সিডেন্ট হয়ে এলে যথাযথভাবে চিকিৎসা সেখানে আমাদের রোগীরা পান না। তাই এ বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যম দিয়ে আমি সম্মানীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা দপ্তরের মাননীয় মন্ত্রীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর্জি জানাচ্ছি যে দ্রুত আমাদের যদি জেলা হাসপাতালগুলিতে স্পেশালিস্ট এই বিভাগের ডাক্তার ব্যবস্থা করা হয়, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের 10টি বিধানসভায় বহু রোগীর আজকে উপকার হবে, তারা পাবে। কারণ একজন দরিদ্র কৃষক, দিনমজুর কিংবা নিম্নবিত্ত পরিবারের পক্ষে অতিরিক্ত এই ব্যয় বহন করে কলকাতায় আসা এবং তাদের দূরবর্তী নার্সিংহোমগুলোতে চিকিৎসা নিতে যাওয়া অত্যন্ত কষ্টকর। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যম দিয়ে বর্তমানে যে জেলা হাসপাতাল, এই জেলা হাসপাতালে আমাদের কোনো এমআরআই মেশিন নেই। এই এমআরআই মেশিন না থাকার ফলে আমাদের দুর্ঘটনা, বিভিন্ন মস্তিষ্কের রোগ, মেরুদণ্ডগত সমস্যা, স্নায়ুর রোগের ক্ষেত্রে আমাদের এই 10টি বিধানসভায় যত রোগী আছে তারা এই পরিষেবা পান না। এবং বেসরকারি ক্ষেত্রে আমাদের রোগীরা রোগীরা গেলে তাদের অতিরিক্ত বহু টাকা খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। তাই আমার মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে আমি সম্মানীয় আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের মন্ত্রীগণকে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের জেলা হাসপাতালে এমআরআই মেশিনের ব্যবস্থা করলে লক্ষ লক্ষ রোগীরা তারা আজকে উপকার পাবেন। তারা খুব স্বল্প পয়সায় আজকে সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যম দিয়ে চিকিৎসা নিতে পারবেন। এবং এখন আমাদের যে
সদর হাসপাতালের যে ইউনিটটা রয়েছে, যে প্রিমিসিস রয়েছে, সেখানে আমাদের কোনো প্রসূতি মায়েদের ডেলিভারি, সেখানে নিত্যদিন প্রায় 30 থেকে 40টি ডেলিভারি হয়, কিন্তু সেখানে কোনো অটোমেটেড আমাদের লেবার যে টেবিল, সেই লেবার টেবিল নেই। এই লেবার টেবিল অটোমেটেড না থাকার কারণে আমাদের প্রসূতি মায়েরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন এবং সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকরা এবং আমাদের যারা নার্স রয়েছেন সম্মানীয়া, তারাও সমস্যায় পড়ছেন। তাই জন্য আমি অধ্যক্ষ মহোদয়ের মাধ্যম দিয়ে আমি আবেদন জানাই যে এই বিষয়টা যদি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়রা একটু গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করেন, তাহলে খুব উপকৃত হবে প্রচুর দরিদ্র গ্রামের মানুষ। এছাড়া আমাদের যে খুবই দুর্ভাগ্যের বিষয় যে 15 বছর একটি সরকার চলার পরেও আমাদের এত দিন ধরে পূর্ববর্তী সরকারগুলো চলার পরেও আমাদের জেলা হাসপাতালে এই মুহূর্তে কোনো সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। এই সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকার কারণে বেসরকারিভাবে অ্যাম্বুলেন্সদের যে সিন্ডিকেট রাজ, যেটা পূর্ববর্তী সরকার যাদেরকে উৎসাহিত করেছিল, তারা ওই প্রিমিসিসে, হাসপাতালগুলির প্রিমিসিসের ভেতরে তারা নানান রকম ভাবে অব্যবস্থা, রোগীদের থেকে তাদের অসহায় সময়ে অতিরিক্ত অর্থ দাবি করা, এর মাধ্যম দিয়ে একটা অচলাবস্থা তৈরি করে রেখেছে। তা আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে মাধ্যম দিয়ে আমি অনুরোধ জানাই সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে যে আমাদের যে একমাত্র জেলা হাসপাতাল শক্তিনগর জেলা হাসপাতাল, তার 2টি ক্যাম্পাস, সদর হাসপাতালও রয়েছে তার মধ্যে, সেখানে যদি অ্যাম্বুলেন্স সরকারি পরিষেবা দেওয়া যায় দ্রুত, তাহলে বহু দরিদ্র মানুষ তারা উপকৃত হবেন এবং ওই সিন্ডিকেটের চক্করে তারা পড়বেন না এবং তারা লাভবান হবেন। এবং আমাদের কাছে কৃষ্ণনগর পৌরসভা রয়েছে আমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে। সেই কৃষ্ণনগর পৌরসভাতেও 3টি হাসপাতাল রয়েছে, পৌর হাসপাতাল, যে পৌর হাসপাতালগুলির পরিষেবা এবং পরিকাঠামোগত বহু সমস্যা রয়েছে। সেখানে ডাক্তার একেবারেই অপ্রতুল, সেখানে ডাক্তার বলতে মাত্র 2 জন 3টি হাসপাতালে, এবং সেখানে অধিকাংশ যারা নার্স রয়েছেন, যারা অন্যান্য মেডিকেল স্টাফ রয়েছেন, তারা অধিকাংশই চুক্তিভিত্তিক, এবং এই চুক্তিভিত্তিক হওয়ার কারণে তাদের অদক্ষতার কিছুটা থাকার কারণে আমাদের সাধারণ যে পৌর নাগরিকরা তারা প্রাথমিক স্বাস্থ্য ক্ষেত্রে তারা পরিষেবা পান না। এবং আমার যে 83 কৃষ্ণনগর উত্তর বিধানসভা, সেই বিধানসভায় আসাননগরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো বলতে সেখানে কিছুই নেই, শুধুমাত্র ওষুধ দিয়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় অথবা রেফার করে দেওয়া হয়। বর্তমানে এই রেফার সমস্যাটা দিকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যম দিয়ে, যে জেলা হাসপাতালেও যখন রোগীরা আসেন তাদের চটজলদি পর্যবেক্ষণ না করে, তাদেরকে না রেখে রেফার করে দেওয়া হয়। এবং যেহেতু আপনার সময় শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে একদম তা সেই জন্য আগামী দিনে আমাদের আসাননগর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্রে যাতে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় এবং তাদের বাউন্ডারি ওয়ালটা পর্যন্ত নেই, ফলে বিভিন্ন রকম অবৈধ কাজকর্ম ওই হাসপাতাল চত্বরে বিগত দিনে দেখা গিয়েছে। তাই যাতে হাসপাতালটিকে সুরক্ষিত করা যায়, ঠিকভাবে বিভিন্ন যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো চালু করা যায়, এই জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যম দিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সংশ্লিষ্ট দপ্তরের আবেদন জানাচ্ছি। আমি ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ। মাননীয় ডক্টর মোশাররফ হোসেন। মিনিট সময়, 21 মিনিটে আপনি থামবেন।
10 মিনিট সময়, 9 মিনিট। গত 2026-এর 22শে জুন মাননীয় অর্থমন্ত্রী শ্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় 2026-2027 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন। ওই বাজেটের স্বাস্থ্য খাতে তিনি যে বাজেট ব্যবস্থা করেছেন সেই নিয়ে আমি 2-4টি কথা বলবো। আমি ডক্টর মোশাররফ হোসেন 294 বিধানসভা মুরাবেইয়ের বিধায়ক। প্রথমেই মাননীয় স্পিকার মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এই আইনি সভায় বলার সুযোগ দেওয়ার জন্য। গত অর্থবর্ষে মানে 2025-26 স্বাস্থ্য বাজেট সামগ্রিক রাজ্য বাজেটের 6.4% ছিল, এবার কমে হয়েছে 5.64%। রাজ্য স্বাস্থ্য বাজেট সামগ্রিক বাজেটের 7.5% হওয়ার কথা। টাকার অঙ্কের গোলকধারায় আমি যাব না, একটা পরিসংখ্যান না বললেই নয়। 2025-26 বাজেট ছিল 21,355 কোটি টাকা। 2025-26 রিভাইজ বাজেটটা ছিল 22,493 কোটি টাকা। মনে করা হয়েছিল বরাদ্দের থেকে বেশি টাকা খরচ করা হবে, কিন্তু কার্যক্ষেত্রে খরচ হয়েছে 19,042 কোটি টাকা। 2026-27 বাজেট বরাদ্দ হয়েছে 24,753.72 কোটি টাকা। অর্থাৎ এই টাকা যদি আগামী কয়েক মাসে খরচ করা যায় তাহলে সেটা গতবারের থেকে 5,700 কোটি টাকা বেশি হবে, অনেক বেশি। এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের অ্যাডিকুয়েট ইউটিলাইজেশন যেমন জরুরি, স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বরাদ্দ না বাড়ালে কিছুতেই স্বাস্থ্যের বিপুল ঘাটতি পূরণ করা যাবে না। ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বাস্থ্যক্ষেত্রে গ্রুপ ডি সুইপার পদে 80 থেকে 90% পদ শূন্য রয়েছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের 30 থেকে 50% পদ শূন্য। যে সকল কন্ট্রাক্ট স্টাফ দিয়ে জিডিএ সুইপার, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হচ্ছে, সরকার নির্ধারিত পোস্টগুলো এদের ক্ষেত্রে পূরণ করা হয়নি। বাজেটে এইসব শূন্য পদ পূরণের অর্থ বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা নেই। বহুদিন পরে পশ্চিমবঙ্গে একটা ঈর্ষণীয় পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে। এসএসসি বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, পিএসসি, বিপিএসসি, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে মেডিকেল কলেজ, এত তো সত্ত্বেও আউট অফ পকেট এক্সপেন্ডিচার ভারতের অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি হচ্ছে। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস এস্টিমেট 2022-2023 পশ্চিমবঙ্গে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 41,049 কোটি টাকা, অর্থাৎ স্টেটের টোটাল হেলথ এক্সপেন্ডিচারের প্রায় 62.3%। পার ক্যাপিটা ফিগার ধরলে প্রতি পশ্চিমবঙ্গবাসী নিজের পকেট থেকে খরচ পায় 4,183 টাকা। এই রিপোর্ট ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে নজরদারির কথা বলেছেন তাকে সাধুবাদ জানাই। এত স্বাস্থ্যসাথী, এত ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ফ্রি ডায়াগনস্টিক, প্রতি জেলায় একাধিক মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও এত আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কারণ পুয়ার কোয়ালিটি অফ কেয়ার অ্যান্ড আন্ডার ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং হেলথ ইনফ্রাস্ট্রাকচার। সুপারফিশিয়ালি 10% বেড প্রাইভেট হসপিটালে বরাদ্দ করে সাময়িক সুরাহা হতে পারে, কিন্তু পাশাপাশি মূল সমস্যাকে না ধরলে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমবে না। জনঔষধি কেন্দ্র প্রতি হাসপাতাল খোলাকে আমি স্বাগত জানাই। ফেয়ার প্রাইস মেডিসিন শপ বা জনঔষধি প্রকল্প কিন্তু কম খরচের সঠিক গুণমানের ওষুধের একটা দিশা খুলে দিয়েছে। পিএসসি, বিপিএসসি, এসডি হসপিটালে নন কমিউনিকেবল ডিজিজের এই ওষুধ সরবরাহ বাড়াতে হবে। এতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমতে পারে, যদি পাশাপাশি ওপিডি সার্ভিসের কোয়ালিটিও ইমপ্রুভ করা যায়। মনে রাখতে হবে, পাবলিক হেলথে যে ইন্ডিকেটর দিয়ে একটা রাজ্যের সঠিক স্বাস্থ্যচিত্র পাওয়া যায় অনেক দিন ধরে অন্য রাজ্যের তুলনায়, সেটা পশ্চিমবঙ্গে বেশ ভালো। কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিউনেটাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেটের ক্ষেত্রে অন্য রাজ্যে যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার প্লাস এসেন্সিভ কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক অ্যান্ড নিউবর্ন থাকা সত্ত্বেও আমরা কিন্তু ততটা উন্নতি করতে পারছি না। 2033 সালের যে লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এমএমআর এবং আইএমআর রাখা হয়েছে, পশ্চিমবঙ্গ তার থেকে অনেক দূরে। লক্ষ্য ছিল রাজ্যের চিকিৎসা সমস্যা মিটবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে, বাকি ঘাটতি মেটাবে গ্রাম ও শহরের হাসপাতাল। রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল দশা ডেকে রেখে এমন দুর্দশা যার প্রভাব পড়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উপর। আজকে এটা পরিষ্কার যে গ্রামের স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্যসেবক বা হেলথ কেয়ার প্রোভাইডারদের একটা বিরাট ভূমিকা আছে। ফলে আমার আবেদন, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, ভ্যাকসিন প্রকল্প এবং ন্যাশনাল হেলথ মিশনে এদের যুক্ত করা হোক।
এবং এদেরকে ন্যূনতম সাম্মানিক প্রদান করা হোক। আয়ুষ্মান ভারতে যেসব মানুষ বাদ যাবেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা ঘোষণায় আমরা আশ্বস্ত হচ্ছি। এই কথা মনে রাখতে হবে যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার দায় ঝেড়ে ফেলে স্বাস্থ্য বিমার নামে সব দায়িত্ব তুলে দিলে গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে ছিটকে যাবে। পিপিপি মডেলের উপর বাজেটে জোর দেওয়া হয়েছে। ট্যুরিজম, টেম্পল ট্যুরিজমের মতো এখন মেডিকেল ট্যুরিজম হবে। জনগণ ট্যাক্সের টাকা এইসব পরিকাঠামো গড়ে তোলে, সেখানে মুনাফা লুটবে বিদেশি কর্পোরেট, সাধারণ মানুষ ফ্রি চিকিৎসা পাবে না। সব বড় কর্পোরেট হাসপাতালে ফরেন প্রমোটার্স এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের শেয়ার প্রায় 50%-এর কাছাকাছি বা উপরে। এইসব গ্লোবালাইজ প্রাইভেট ইকুইটি যারা এই হাসপাতালে ইনভেস্ট করে, ইন্ডিয়ান হেলথ কেয়ার সিস্টেম থেকে এরা প্রায় সুপার প্রফিট করে। এর প্রফিটের মাত্রা শুনলে আটকে উঠবে। টিপিটি গোষ্ঠী 7 বছরে 634% এবং কেকেআর গোষ্ঠী 4 বছরে 543% প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। এটা টেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। ফলে এতে দেশীয় কর্পোরেট হাসপাতালের উপকার হবে না, পশ্চিমবঙ্গের রোগীর কোনো কাজে লাগবে না। বহু রোগী মুম্বাই, ভেলোর যায়, জনগণ বোকা নন, কিন্তু আমাদেরকে এই ভাবনা থেকে বেরোতে হবে। অন্য প্রদেশে রোগীদের এই তীর্থযাত্রা বন্ধ করতে হবে। কলকাতার বাইপাসের হাসপাতালে বহু বাইরের রোগী আসেন, যাদের গেস্ট হাউস দরকার। পিপিপি মডেলে সেটাই করুন। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি ও কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাদ দিতে হবে। এইগুলো না আটকালে বহুদিন ধরে গড়ে ওঠা এই বুনিয়াদী স্বাস্থ্য পরিকাঠামো একসময় ধ্বংসের দিকে এগিয়ে যাবে, আর মুনাফা লুটবে কর্পোরেট ব্যবসায়ীরা। 4টে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সিউড়ি সদর হাসপাতালকেও মেডিকেল কলেজে উন্নতি করা হবে। যে 4টি মেডিকেল কলেজ হচ্ছে সেগুলো তো কোনো না কোনো সরকারি হাসপাতালকে উন্নীত করেই হবে। সিউড়ি কেন আলাদা করা হলো এটা বোঝা গেল না। যাই হোক, ধন্যবাদ জানাই বীরভূমে আরেকটি মেডিকেল কলেজ করার জন্য। ডিস্ট্রিক্ট হসপিটাল পরিপূর্ণ মেডিকেল কলেজ করতে প্রায় 10 বছর সময় লাগে। স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, রামপুরহাট মেডিকেল কলেজ কিছু সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট রাখা দরকার। বিশেষ করে ডিপার্টমেন্ট না হলে ওপিডি করার ব্যবস্থা দরকার। এটা একটা দুরূহ কাজ, কিন্তু অসম্ভব নয়। প্রচুর ডিএম, এমসিএ, ডিআরবিএনবি পশ্চিমবঙ্গ হচ্ছে। রামপুরহাটে অবিলম্বে এমআরআই, এআরটি সেন্টার এবং চালু করা দরকার। থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা অবিলম্বে শুরু করা দরকার। পরিশেষে বীরভূমের এক প্রান্তিক অঞ্চলের এবং ঝাড়খণ্ডের নিকটে প্রতিনিধি হওয়ার সুযোগে দুটি কথা বলে শেষ করব। পাইকোর বিপিএসসিতে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি নর্মাল ডেলিভারি হয়। গত বছর অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল ইয়ারে 3800 ডেলিভারি হয়েছে। এখানে কম্প্রেহেনসিভ এমার্জেন্সি অবস্টেট্রিক অ্যান্ড নিউবর্ন কেয়ার চালু করা দরকার। মুরাদাবাদ রুরাল হসপিটালে গাইনোকোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান এবং অ্যানেস্থেটিস্ট যথাযথ না দিলে যথেষ্ট পরিষেবা দেওয়া যাচ্ছে না। ডাক্তার স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই, তিনি যেভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছেন। আমাদের ব্যবস্থায় বহু দক্ষ ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেটর এবং আধিকারিক আছে। সঠিক দিশা পেলে অনেক কাজ এই ব্যবস্থায় সম্ভব। আশা করি জনগণের প্রত্যাশা পূরণে এই স্বাস্থ্যমন্ত্রী সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুশারফ হোসেন মহাশয়। এবার বক্তব্য রাখবেন মাননীয় শ্রী সোনম লামা। সময় 8 মিনিট। धन्यवाद अध्यक्ष महोदय। आज मैं कर्षियों के निर्वाचित क्षेत्र के नवनिर्वाचित प्रतिनिधि के रूप में खड़ा हुआ हूं। इस गरिमामय सदन में मैं दार्जिलिंग पहाड़ियों को लोगों की आशा, उनके संघर्ष और उनकी गहरी आकांक्षाओं को आवाज दे रहा हूं। सबसे पहले अध्यक्ष महोदय, मैं माननीय वित्त मंत्री और राज्य सरकार के प्रति आभार व्यक्त करना चाहता हूं, जिन्होंने एक प्रगतिशील बजट पेश किया है। स्वास्थ्य क्षेत्र के लिए 24,753 करोड़ से अधिक का ऐतिहासिक आवंटन एक स्पष्ट संकेत है कि जनता की कल्याण हमारी प्राथमिकताओं में एक सबसे ऊपर है। पहाड़ी क्षेत्रों के प्रतिनिधि के रूप में मैं विशेष रूप से प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना के तहत 313
30 करोड़ पैकेज के आवंटन का स्वागत करता हूं। साथ ही उत्तर बंगाल में एक एम्स की स्थापना, उत्तर बंगाल में एक समर्पित कैंसर अस्पताल की स्थापना, इसके अलावा इलाज के लिए बाहर जाने वाले परिवारों के वित्तीय बोझ को समझाते हुए एक सरकार मुंबई और वेलोर जैसे चिकित्सा केंद्र में मरीजों के उनके रिश्तेदारों की सहायता के लिए सस्ते पब्लिक प्राइवेट पार्टनरशिप आवास गृहों का निर्माण का योजना का स्वागत करता हूं। लेकिन अध्यक्ष महोदय, जहां ये नीतियां कागजों पर बेहद सराहनीय है, वहीं मुझे दार्जिलिंग पहाड़ों की जमीनी हकीकत को भी इस सदन के सामने रखना होगा। अच्छी नीतियों के लिए इलाके में अनुकूल जमीन हकीकत की आवश्यकता होती है। खरसांग का भूगोल सुंदर है, लेकिन चिकित्सा आपातकाल के समय ये उतना ही कठिन हो जाता है। वर्तमान में जब खरसांग विधानसभा किसी मरीज को गंभीर दिल का दौरा पड़ता है या कोई बड़ी दुर्घटना होती है, तो वे 15-20 मिनट में किसी सुपर स्पेशलिटी अस्पताल नहीं पहुंच सकते। उन्हें सिलगुड़ी या उत्तर बंगाल मेडिकल कॉलेज तक पहुंचने के लिए पहाड़ी रास्तों से घंटों का सफर तय करना पड़ता है। एक गंभीर मरीज के लिए ये यात्रा जीवन और मृत्यु के बीच अंतर बन जाता है। खरसांग से रोज 200 से अधिक लोग डायलिसिस के लिए सिलगुड़ी का अस्पताल पर निर्भर है। हमारे सब डिविजनल अस्पताल और प्राइमरी हेल्थ सेंटर को गंभीर संरचनात्मक समीक्षाओं का सामना करना पड़ रहा है। हमारे पास 24 घंटे सेवा देने वाले डॉक्टर, सर्जन, कार्डियोलॉजिस्ट, न्यूरोलॉजिस्ट और उन्नत ट्रामा केयर विशेषज्ञों की भारी कमी है। अध्यक्ष महोदय, पहाड़ी क्षेत्रों के लिए लोगों को सामान्य सीटी स्कैन, एमआरआई, एक्सरे या विशेष ब्लड के लिए सिलगुड़ी के अस्पताल पर निर्भर रहना पड़ता है। मैं माननीय स्वास्थ्य मंत्री जी से आग्रह करता हूं कि ये सुनिश्चित करें कि टर्सरी केयर बजट की एक महत्वपूर्ण हिस्सा विशेष रूप से हमारी पहाड़ी अस्पतालों में आपातकालीन स्थितियों को संभालने वाले इकाइयों और डिजिटल डायग्नोस्टिक इंफ्रास्ट्रक्चर के अपग्रेड करने में खर्च किया जाए। अध्यक्ष महोदय, हमारी आशा की बहनें एएनएम, एनएम2, ग्रामीण नर्सिंग स्टाफ खरसांग के असली नायक है। वे खड़ी चढ़ाइयों पर भारी मानसून में वैक्सीन और मातृ वृद्धि देखभाल किट लेकर सुदूर गांवों तक मीलों पैदल चलते हैं। हालांकि बजट में आशा बहनों के लिए बढ़ाया गया समर्थन सराहनीय है, लेकिन मैं उनकी व्यवहारिक शिकायतों का समाधान करना होगा। हमें समय पर इंसेंटिव की भुगतान व्यवस्था को सुव्यवस्थित करना होगा। हमें उनकी बेहतर सुरक्षा उपकरण और डिजिटल उपकरण प्रदान करने होंगे ताकि उनके डाटा रिपोर्टिंग के काम में बोझ कम हो सके। इसके अलावा हमें डॉक्टर और पोस्ट ग्रेजुएट मेडिकल छात्राओं पहाड़ी क्षेत्रों को सेवा देने के लिए हिल तरा अलाउंस और बेहतर आवासीय क्वार्टर देकर प्रोत्साहित करना चाहिए। यदि हम उन लोगों का ख्याल नहीं रखेंगे जो हमारा ख्याल रखते हैं, तो हमारी चिकित्सा व्यवस्था सफल नहीं हो पाएंगे। अंत में अध्यक्ष महोदय, मैं इस सदन का ध्यान पहाड़ी में हमारी माताओं और बेटियों को प्रभावित करने वाले गंभीर और विनाशकारी संकट की ओर आकर्षित करना चाहता हूं। खरसांग के चाय बागानों में प्रजनन आयु की महिलाओं और एनीमिया का प्रचार चिंताजनक रूप से उच्च है, जो ग्रामीण इलाकों में अक्सर 70 से 80% पहुंच जाता है। ये सिर्फ एक आंकड़ा नहीं, ये जीवन का सवाल है। एनीमिया प्रसव और दौरान के पोस्टमार्टम हेमरेज जैसी प्राण घातक जटिलताओं के पीछे एक प्राथमिक और छिपा हुआ कारण है। यहाँ हमारे पास सुधार के बेहतर अवसर है और हम एक त्रिस्तरीय कार्य योजना का प्रस्ताव करता हूँ। नए चाय श्रमिक स्वास्थ्य सुरक्षा योजना के तहत हमें चाय बागानों के भीतर अनिवार्य रूप से साप्ताहिक आयरन कमी की जांच और पोषण परामर्श शिविर आयोजन करना चाहिए। हमें सुदूर ब्लॉक में पहाड़ी रास्तों से अनुकूल एम्बुलेंस एक समर्पित बेडे आवश्यकता है ताकि संकट में फंसी गर्भवती महिलाओं को सुरक्षित रूप से नीचे अस्पतालों तक पहुंचा जा सके।
और अध्यक्ष महोदय, इसके साथ ही मैं इस सदन को सामने अपने क्षेत्र का एक अत्यंत महत्वपूर्ण और ऐतिहासिक मांग रखना चाहता हूं। जब तक इस प्रशासनिक रूप से आत्मनिर्भर नहीं होंगे, तब तक स्वास्थ्य और विकास इनकी योजनाओं पर पूरा लाभ धरातल पर नहीं पहुंच पाएंगे। इसलिए मैं आज खरसांग का एक नया पूर्ण विकसित जिला, फुल फ्लेजेड डिस्ट्रिक्ट घोषित करने की पुरजोर मांग करता हूं। अध्यक्ष महोदय, अगर हम भौगोलिक और प्रशासनिक दृष्टि से देखें तो खरसांग महकुमा एक जिला बनने के सभी योग्यताओं को पूरा करती है। लगभग 3,372 वर्ग किलोमीटर से अधिक के विशाल पहाड़ी और तराई क्षेत्र में फैले हुआ महकुमा, जो 2011 की जनगणना के अनुसार 54,000 से अधिक थी, जो आज 2026 के अनुमान रूप में 1,20,000 से पार कर चुकी है। खरसांग महकुमा अंतर्गत 2 नगर पालिका, 3 विकास खंड और 1000 से ज्यादा दूर दराज पहाड़ी गांव है, जहां जनता के लिए छोटे प्रशासनिक कार्य, गंभीर चिकित्सा के लिए मीलों दूर दार्जिलिंग, सिलगुड़ी पर निर्भर करता है। खरसांग जिला बनने के लिए केवल प्रशासनिक बदलाव नहीं है, बल्कि ये हमारी पहाड़ी क्षेत्रों के लिए स्वस्थ ढांचे और कार्यकलाप के लिए अनिवार्य है। एक स्वतंत्र जिला बनने से खरसांग खुद एक समर्पित जिला अस्पताल, मुख्य सचिव, चिकित्सक अधिकारी कार्यालय और सीधे बजटीय आवंटन की सुविधा मिलेगी। इससे हमारी स्वास्थ्य संबंधी फाइलों को मंजूरी के लिए दूसरे जिलों को चक्कर नहीं काटने पड़ेंगे, बल्कि सभी स्वास्थ्य नीति और आपातकालीन निर्णय यही स्थानीय स्तर पर तुरंत ही लिया जा सकेंगे। माननीय सदस्य, আপনার সময় পার হয়ে গেছে, জাস্ট শেষ। धन्यवाद अध्यक्ष महोदय, 2 मिनट, 1 मिनट। मैं सरकारी निवेदन करता हूं कि यह खरसांग को भूगोल और इसकी विशाल आबादी को अधिकार को देखते हुए इससे जल्दी से जल्द एक नया जिला घोषित किया जाए। धन्यवाद। जय हिंद, जय गोरखा। ধন্যবাদ। মাননীয় শ্রী সোনম লামা। এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী জুলফিকার আলী। সময় আপনার 8 মিনিট। ধন্যবাদ স্যার। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করি। স্যার, গত মে মাসে ক্ষমতায় আসা এই নতুন সরকারের বাজেট প্রস্তাবে গ্রামীণ জনস্বাস্থ্যের মেরুদণ্ড আশা ও অঙ্গনওয়াড়ি বোনেদের মাসিক সাম্মানিক এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানো ও হাসপাতালে রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 56 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করার সিদ্ধান্তকে আমরা মুক্ত কণ্ঠে সাধুবাদ জানাই। একই সাথে উত্তরবঙ্গে এইমস ক্যান্সার হাসপাতাল স্থাপন, আলিপুরদুয়ারে নতুন মেডিকেল কলেজ গড়া এবং দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় জরুরি ট্রমা সেন্টার খোলার উদ্যোগটি চিকিৎসা পরিকাঠামোয় বিস্তারে অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। আমি এখানে নতুন সরকারের এই স্বাস্থ্য নিয়ে কোনো সমালোচনা করার কোনো জায়গা নেই, কারণ এই নতুন সরকার সবেমাত্র তিন মাস হয়েছে। এর কারণ হচ্ছে যে বিগত যে সরকার ছিল, সেই সরকার যে স্বাস্থ্য পরিকাঠামোকে এমনটাই নিচুতলায় নিয়ে গেছে যেটা বলার মতো ভাষা রাখে না। আর একটা কথা বলি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয়কে বাজেটে ফারাক্কায় একটা ট্রমা সেন্টার দিয়েছেন, খুব ভালো, কিন্তু কাঁধি, লালবাগ, ডোমকল থেকে শুরু করে আমাদের রায়নগরের গ্রামীণ হসপিটালগুলোর কি অবস্থা। বিল্ডিং চকচক করছে স্পিকার স্যার, কিন্তু ভেতরে ঢুকলে না আছে পর্যাপ্ত ভেন্টিলেশন, না আছে জীবনদায়ী ওষুধ, আর না আছে কোনো স্পেশালিস্ট ডাক্তার। মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার মানুষ রাতে গুরুতর অসুস্থ হলে হয় বহরমপুর বা কলকাতা দৌড়তে হয়, আর বেশিরভাগ সময় রাস্তার অ্যাম্বুলেন্সেই অনেক রোগীর প্রাণ চলে যায়। আমাদের রায়নগরে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলি, রায়নগরের বিধানসভার আন্ডারে 25/2/2026 একটা CHC মডেলের হসপিটালের অর্ডার হয়েছিল, সেটা যেন দ্রুততার সঙ্গে করা যায়। আমি অনুরোধ রাখবো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছি, এই স্বাস্থ্য নিয়ে, এই স্বাস্থ্য পরিকাঠামো যদি সঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যেতে হয়, সর্বপ্রথম আমাদের সম্মানীয় ডাক্তারবাবুদের ও আমাদের সিস্টার, বোন ও দিদিদের ফ্রি হ্যান্ড করার সুযোগ করে দিতে হবে। তার কারণ হচ্ছে, বিগত দিনে আমরা গ্রাউন্ডে যেটা দেখেছি, হসপিটালে কোনো একটা পলিটিক্যাল ঝামেলা হোক বা ঝগড়া হোক, একটা ডাক্তার একটা স্ট্রেচারে কোনো স্টিচ করছে কোনো একটা গুরুতর জখম অবস্থায়,
তার পেছন থেকে পলিটিক্যাল লিডাররা গিয়ে ডাক্তারদের উপরে শাসানি করে, যেটা ডাক্তারদের পেছনে এই যে একটা ডাক্তারবাবু স্টিচ করছে সেই মুহূর্তে বলে পেছন থেকে পলিটিক্যাল লিডাররা, বিগত দিনের সরকারে যেগুলো আমরা দেখেছি যে যদি তাদের পলিটিক্যাল ফেভারে হয় তাহলে তখন বলে যে এই জায়গায় ডাক্তারবাবু এটা আপনারা রেফার করবেন না, আর যদি তাদের ফেভারে না হয় তাহলে বলবে ডাক্তারবাবু একটু করে ছেড়ে দিন। এই যে ডাক্তারদের উপর যে পলিটিক্যাল প্রেশার সিস্টারদের প্রতি, একটা ডাক্তারবাবুরা বিভিন্ন গ্রাম থেকে লোকাল হসপিটালে ডাক্তারবাবু খুব কম থাকে, বিভিন্ন জেলা থেকে আরেক জেলায় গিয়ে তারা চিকিৎসা করে, তাদেরকে যদি এইরকমভাবে টর্চারিং করা যায় পলিটিক্যালি, যেটা বিগত 15 বছর ধরে দেখেছি এবং তার আগের সরকারও দেখেছি আমরা, তাদের স্বার্থে পরিষ্কারভাবে থ্রেডলিং করা হয় যে একটা এমবিবিএস ডাক্তারবাবু পড়াশোনা করার পর তিনি ডিসিশন নেবেন যে ডাক্তার সে কোনটা রেফার হবে না কোনটা ছেড়ে দেওয়া হবে ট্রিটমেন্টের পর, কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে পলিটিক্যাল ওয়ান স্ট্রেচারে স্টিচ করা অবস্থা ডাক্তারবাবুদেরকে এরকম থ্রেডলিং করে আমি আমার নিজের চোখে দেখা। এই জিনিসটাকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে যে এই জিনিসটা যেন ইমিডিয়েট বন্ধ করা হয়, কারণ সেই ডাক্তারবাবুরা যখন ওই থ্রেডলিং করার পর তাদের ট্রিটমেন্ট করার যে মানসিকতা বা তারা যে বাইরে থেকে গিয়ে একটা জায়গাতে ট্রিটমেন্ট করে সেই জায়গাটা আমার মনে হয় তাদের মানসিক অবস্থা ঠিক থাকে না। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও বলবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলবো এটা যেন দ্রুততার সঙ্গে এই জিনিসটাকে নজরদারি করা হয়, ডাক্তারবাবুদেরকে অন্তত ফ্রি হ্যান্ডলিভাবে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হয় এবং আমাদের বোন এবং দিদি সিস্টারদেরকেও যেন ফ্রি হ্যান্ডভাবে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ করে দেওয়া। আর একটা আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা একটা দাবি রাখতে চাই। স্যার, রানীনগর, মুর্শিদাবাদ এবং সমগ্র বাংলার মানুষের পক্ষ থেকে আমি এই সরকারের কাছে 5টি অত্যন্ত পরিষ্কার দাবি জানাচ্ছি। বাংলার সমস্ত সরকারি হাসপাতাল চত্বরে সিসিটিভি নজরদারি বাড়িয়ে চিকিৎসা ও মর্গ থেকে যে ডেড বডি বের করার নামে চলা দালাল চক্রকে সমূলে উপড়ে ফেলতে হবে। সরকারি স্টোরের ওষুধ মেয়াদ পরীক্ষা করার জন্য অবিলম্বে একটি শক্তিশালী ভিজিল্যান্স টিম গঠন করা হবে, যাতে মেদিনীপুরের মতো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বিষ বাংলার কোনো গরিব মানুষের আর না দেওয়া হয়। আরেকটা কথা বলি, ফান্ড বন্টনের ক্ষেত্রে পলিটিক্যাল ও আঞ্চলিক পক্ষপাতিত্ব বন্ধ করে রানীনগর তথা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালগুলোকে প্রপার ফান্ডিং করতে হবে। কোনো ডাক্তারবাবুর স্থানীয় নেতাদের অন্যায় প্রতিবাদের করলে যে হঠাৎ করে পলিটিক্যাল প্রেশার দিয়ে তাদেরকে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়, মানে কোনো কিছু না থাকে পলিটিক্যাল অনলি ফর পলিটিক্যাল প্রেশারে, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। ট্রান্সফার হোক, পানিশমেন্ট পোস্টিং দেওয়া চলবে না। বদলি ও পোস্টিংয়ের ক্ষেত্রে একটি সম্পূর্ণ স্বচ্ছ নিয়মতান্ত্রিক প্রসেস অনুসরণ করতে হবে। বাংলার প্রতিটি হাসপাতালের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য পরিষেবায় ক্লিননেস অ্যান্ড টাইটনেস নিশ্চিত করার জন্য সাফাই কর্মীদের সংখ্যা, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো আমি, সাফাই কর্মীদের সংখ্যা বাড়াতে হবে এবং প্রতিদিনের পরিচ্ছন্নতা যে লাইভ অডিট যে একটা কমিটি গঠন করে সেটা যেন করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ শ্রী জুলফিকার আলী। এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী মুস্তাফিজুর রহমান। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বাজেট অ্যালোকেশন যেটা দাবি নম্বর 24-এর পরিপ্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে প্রস্তাব রেখেছেন তার উপর আলোচনা করতে দেওয়ার জন্য, আমরা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিগত বছরগুলিতে আমাদের রাজ্যের সবচাইতে যদি ক্ষতি কোনো দপ্তরের হয়ে থাকে তাহলে সবচাইতে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরের। এবং স্বাস্থ্য পরিকাঠামো সেগুলো গত 15 বছর ধরে বা একদম তিল তিল করে শেষ করা হয়েছে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা থেকে একবারে জেলা এবং রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা পর্যন্ত। সেই কারণে আমাদের প্রথমত লক্ষ্য হওয়া উচিত এই বাজেটের এবং এই নতুন সরকারের, সেটা হচ্ছে যে একটা বিকেন্দ্রীভূত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা যা গ্রামীণ প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেই রকম একটা স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা আমাদের হচ্ছে যে এই বিধানসভা থেকে নেওয়া উচিত। যাতে আমরা দেখেছি গত আরজিকর অভয়াকাণ্ড, এই ধরনের ঘটনা সহ স্বাস্থ্য ব্যবস্থাতে যেগুলো দুর্বলতা আমাদের আছে এই সময়ে তৈরি হয়েছে, সেইগুলোকে হচ্ছে যে চিহ্নিত করে সেগুলো আগে দূর করা দরকার, যা সাধারণ মানুষকে প্রভাবিত করে। আমি কত টাকা এখানে বিধানসভায় দাঁড়িয়ে কত কোটি টাকা বাজেট পেশ করলাম, কত টাকা খরচ হবে, তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে টাকা আমরা বরাদ্দ করছি তা একেবারে প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত সেই টাকা পৌঁছাচ্ছে কিনা বা তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা, এইটা আমাদের অভিমুখ হওয়া দরকার।
এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখেছি প্রান্তিক ক্ষেত্রে যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো একেবারে ভেঙে পড়েছে। আমি বলছি, আমি বিধানসভা বিধায়ক নির্বাচিত হওয়ার পরই আমার ডোমকল বিধানসভা এলাকাতে আমি নিজে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো যে ভিজিট করি। হঠাৎ করে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে গড়াইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ডোমকল বিধানসভা, সেখানে গিয়েছি আমি 11টা সাড়ে 11টার সময়। তারপরে দেখছি দুজন ডাক্তার খাতায় কলমে যে আছে 12টা পর্যন্ত আসে না, এবং যে দেখা যাচ্ছে এই ধরনের। আমি বলছি যে এগুলো একটা উদাহরণ। এইরকম আমার মনে হয় রাজ্যের প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে ডাক্তার খাতা কলমে আছে, কিন্তু তারা শহরে বসে প্র্যাকটিস করছে অথবা দাঁড়িয়ে সেখানে ডিউটি করছে না। এই ধরনের যে সমস্যা, যা সাধারণ মানুষকে প্রভাবিত করে, এগুলো আমাদের দেখা দরকার। দীর্ঘদিন ধরে এই যে স্বাস্থ্য ব্যবস্থাতে আপনার ঘুঘুর বাসা যেটাকে বলে গ্রামীণ ভাষাতে, দীর্ঘদিন ধরে একই এজেন্সি মারফত এই যে খাবার দাবার আমরা রাজ্য সরকার এবারে অনেকটা বাড়িয়েছেন রোগীদের প্রতি বরাদ্দ, কিন্তু দেখা যাচ্ছে সেই খাবারের ক্ষেত্রে যারা যে সমস্ত এজেন্সিগুলো যে ওখানে খাবার সাপ্লাই করে, সেই সমস্ত এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে যে ওখানে একটা নেক্সাস তৈরি হয়েছে কিনা, এইটা আমাদের নজরদারিতে যে আনা দরকার। একই রকম ভাবে গত সরকার, রাজ্য সরকার যে বিভিন্ন কোম্পানিকে দেখবেন গ্লোবাল কোম্পানি দ্বারা যে আপনার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সিকিউরিটিগুলোকে যে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে সেই সিকিউরিটি ওই কোম্পানিগুলো যাদেরকে সাব ডিভিশন হাসপাতালে যে সমস্ত লোক নিয়োগ করা আছে, সেই লোকগুলো গত আগের বছরে দেখা যাচ্ছে কোনো এমএলএর খুব কাছের লোক অথবা কোনো মন্ত্রীর খুব যে কাছের লোক তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইখানে ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় সহ সিকিউরিটির লোক, যাদের কোনো ধরনের মান যোগ্যতা যাচাই করার কোনো ধরনের কোনো কমিটি নেই, এই ধরনের লোকদেরকে সিকিউরিটিতে যে ঢোকানো হয়েছে। এই উদাহরণ যে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যের, এটা যে অভিজ্ঞতা, এটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়ত যে না হলে হাসপাতালে, যেটা এই সরকার বা আমরা চাই, সবাই বিধানসভার সকল সদস্যই চাই, যে বিগত দিনের যে ঘটনাগুলো ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে, সেই ধরনের ঘটনাগুলো বিশেষ করে সিকিউরিটি ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের শিথিলতা দেখাই, তাহলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমার বিধানসভা এলাকায় মাননীয় স্পিকার একটা সাব ডিভিশন হাসপাতাল আছে, কিন্তু সেই হাসপাতালে দেখা যাচ্ছে আরও একটা সমস্যা, যেটা সাধারণভাবে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, কিন্তু মিডিয়াতে, আমি বলছি যে এটা শুধু মিডিয়াতে বা যে বাইরে বক্তৃতাতে আমরা জনপ্রিয়তা অর্জন করার জন্য বললে হবে না। আমাদের মাননীয় ডাক্তারবাবু, সবাই না কিন্তু একটা অংশের ডাক্তারবাবুরা কি সঠিক পরিষেবা হাসপাতালে সরকারি চাকরি করছে, অথচ গিয়ে হাসপাতাল তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে না। এরকম উদাহরণ আছে। আমি নিজে আমার হাসপাতালে, সাব ডিভিশন হাসপাতালে আমার চোখের একটা সমস্যা হয়েছে। আমি সাব ডিভিশন হাসপাতালে গিয়ে সেই চোখের ডিপার্টমেন্টে গিয়ে দেখছি বেলা 12:30 পর্যন্ত সেই চোখের ডাক্তার, যিনি প্রধান দায়িত্বে হেড, তিনি যে বাইরে চেম্বারে প্র্যাকটিস করছেন। আমি ডাক্তারবাবুদের অসম্মান করতে চাই না, কারণ আমাদের এখানে অনেক রাজ্যে প্রতিযোগিতা ডাক্তারবাবুরা আছে যারা এখনো পরিষেবা দিচ্ছেন মানুষকে, কিন্তু এই ধরনের একটা চক্র যেটা প্রত্যেকটা হাসপাতালে সমস্যা তৈরি করে। সঠিক সময়ে, যেখানে 11টা থেকে বা যে 9টা থেকে, সকাল 9টা বা 10টা থেকে যে আউটডোর করা দরকার, 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, আউটডোরে না গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। এই বিষয়গুলো যে আমাদের গুরুত্ব দিয়ে যে দেখা দরকার। একই রকম ভাবে স্বাস্থ্য ব্যবস্থার মূল যে বিষয়টা যে স্বাস্থ্য সচেতনতা, সেই ক্ষেত্রে আমাদের আশাকর্মীরা আছে। তাহলে আশাকর্মীদের যে কাজটা করা দরকার, গ্রামে গ্রামে গিয়ে, পরিবারে গিয়ে, বা যে আমার গর্ভবতী মায়েদেরকে যে ধরনের সচেতনতা দেওয়া দরকার, সেইগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, এইগুলো যে আমাদের আগামী দিনে যে লক্ষ্য রাখা ভীষণভাবে যে দরকার। দ্বিতীয়, তারপরে যে দেখবেন আমাদের, বিশেষ করে আমি দাবি করছি যে বেড, এই যে মুর্শিদাবাদের মতো জেলা থেকে রেফার করে গ্রামান্তর থেকে রুগীরা নিয়ে আসা হয়। এইখানে দেখা যাচ্ছে মেডিকেল কলেজ থেকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে রেফার করলো যে, আমি কথা বলছি, এনআরএস হাসপাতালে এসে সেই রুগীর সাথে সঠিকভাবে না দেখেই যে আপনার তাকে ঘুরিয়ে দিল, এখানে হবে না, পিজিতে যাও, পিজি থেকে আবার যে যাও অমুক জায়গায় যাও। এইরকম ভাবে একটা হয়রানি রাজ্যের হাসপাতালগুলোতে যে করা হয়। তার জন্য একটা সঠিক মনিটরিং কমিটি এবং রোগী কল্যাণ সহায়তা শিবিরগুলো যেগুলো আছে, গ্রাম থেকে আসা, এই যে প্রান্তিক গ্রাম থেকে আসা মানুষদের এই হয়রানি বন্ধ হওয়া দরকার। আর একটা মারাত্মক প্রবণতা যে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে, সেটা যে সাব ডিভিশন হাসপাতাল বেড আছে, ফাঁকা বেড পড়ে আছে। আমি বলছি যে ডোমকলেই আমরা সেদিন সিএমও সাহেবকে নিয়ে
একটা 20 সদস্যের টিম সহ আমি থেকে ভিজিট করছি, সমস্ত ডিপার্টমেন্টকে হচ্ছে যে সিএমও সাহেব একের পর এক জিজ্ঞাসা করছে। দেখা যাচ্ছে এই প্রবণতা দেখা গেল সেখানে দাঁড়িয়ে এমার্জেন্সিতে রুগী আসার পর পর শুধুমাত্র 1 মিনিটের মধ্যেই আবার তাকে এমার্জেন্সি থেকে রেফার, অথচ হাসপাতালের ভিতরে বেড আছে, তাকে ভর্তি করা, 1 ঘন্টা অবজারভেশনে রাখা বা 1-1.5 ঘন্টা দেখা, এসবের কোনো বালাই নেই। এই ধরনের হচ্ছে যে প্রবণতাগুলো যেগুলো আমাদের দেখা দরকার, তবে আমরা সার্বিকভাবে যে কথা এই বইয়ে লেখা আছে সেই কথা আমরা বাস্তবায়িত করতে পারবো। আমাদের যে উদ্দেশ্য, তার সাথে সাথে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি চিকিৎসা এগুলোকেও হচ্ছে যে আমাদের ভীষণভাবে গুরুত্ব দেওয়া দরকার। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের আয়ুর্বেদিক চিকিৎসা, সেগুলো আয়ুর্বেদিক সেন্টার যেগুলো আছে সেগুলো ধুঁকছে বিভিন্নভাবে হচ্ছে যে পরিকাঠামোগত ভাবে, এবং হচ্ছে যে সেই দিকে নজর না দেওয়ার কারণে সেই রকম ভাবে আমি বলবো যে ব্লাড ব্যাংকেরও বিষয়, মাননীয় স্পিকার একটু 1 মিনিট, সেটা হচ্ছে যে সময় খুব কম আমাদের। সেটা হচ্ছে যে ব্লাড ব্যাংকের অপ্রতুলতা অনেক সময়ে আমাদের দেখা যাচ্ছে এইটা হচ্ছে যে একটু নজর দেওয়া দরকার, যাতে আমরা ব্লাড ব্যাংকের সংখ্যা আরো বাড়াতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে এই বাড়তি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী সুদীপ কুমার মুখার্জি, আপনার সময় 12 মিনিট। নমস্কার স্পিকার স্যার, আপনি আজকে যে আমাকে বলার সুযোগ দিয়েছেন, আমি আমাদের এই বিধানসভার বাজেটের 24 নম্বরের যে দাবি সনদ আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী পেশ করেছেন, তাকে সমর্থন জানিয়ে এবং তাকে ধন্যবাদ জানিয়ে এবং কিছুগুলো ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে আমি এখানে বলতে চাই। উনি বলেছেন কিছু ব্যাপার, তার জন্য ধন্যবাদ। প্রথমেই যে একটা ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের প্রথমে যাদের ছোট কার্ড, আমরা গ্রামের ভাষায় বলি পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াইওয়াই, তারাই আয়ুষ্মান ভারতের সুযোগ পাবে। একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা করে যারা এই আওতায় আসবে না তাদেরকে যে স্বাস্থ্য বিমা দেওয়া হবে, তার জন্য ধন্যবাদ জানাই। এবং আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী যে বাজেট যে দিশা দেখিয়েছেন, সর্বোপরি যেটা দেখিয়েছেন যে স্বাস্থ্য ব্যবস্থাটা প্রথম যে ধাপ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, সেইখানে উন্নত করা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে ব্লক লেভেলের স্বাস্থ্য ব্যবস্থা, সাব ডিভিশনের স্বাস্থ্য ব্যবস্থা, জেলা লেভেলের স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে আছে আমাদের মেডিকেল কলেজগুলোতে। আজকে যদি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, অটোমেটিক ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, জেলা লেভেল, এবং জেলা লেভেলে যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, কলকাতা বা অন্যান্য জায়গায় যে মেডিকেল কলেজগুলোর উপর চাপ বাড়ছে, এত রোগী আসছে, নিশ্চয়ই সেই রোগীর চাপটা কমবে। উনি অনেক দিশায় দেখিয়েছেন। উত্তরবঙ্গে এইমসের মতন একটা হাসপাতাল করবেন, যেটা দরকার ছিল। আগে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আগে সরকারের প্রশাসনিক যিনি প্রধান ছিলেন, তার একটা জেদে, তার একটা একরোখা ভাবের জন্য সেই উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করা হয়েছে। সেই উত্তরবঙ্গের মানুষকে আজকে যে তাদের আশার এইমসের কথা শুনিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। পুরুলিয়ার মানুষ হিসাবে আমি পুরুলিয়া, অত্যন্ত সুন্দরবন, দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি যে হাসপাতাল আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেটাকে আপনি পূরণ করার যে স্বপ্ন দেখিয়েছেন, উত্তরবঙ্গের ক্যান্সার হাসপাতাল, এই যে মানুষের যে চাহিদা কথা আপনি মনে রেখেছেন। টিবি রোগীদের জন্য 1000 টাকা করে বরাদ্দ করেছেন, খুবই ভালো কথা। কিন্তু তার সঙ্গে আমি একটা কথা বলি, আমি পুরুলিয়া থেকে আসি। আমাদের পুরুলিয়া জেলা একটা হচ্ছে ফাইলেরিয়া প্রবণ জেলা। এই ফাইলেরিয়াটাকেও নির্মূল করার জন্য এখন একটা ট্যাবলেট দেওয়া হচ্ছে ফাইলেরিয়া নির্মূল করার জন্য। ফাইলেরিয়া রোগটাকে যাতে আরও নির্মূল করা যায়, সেটার জন্য আরও সরকার যাতে পরিকল্পনা গ্রহণ করে, এটাই বলবো সকলের জন্য। আর বাকি আমাদের রাজ্যের যে মেডিকেল কলেজগুলো করা হয়েছে, সেখানে যাতে নামের মেডিকেল কলেজ না হয়। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার, এই যে কিছু কিছু জায়গায়, আমার যেমন পুরুলিয়াতে ডিস্ট্রিক্ট হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের, আপনি নিজে কলকাতা মেডিকেল কলেজে সম্ভবত স্টুডেন্ট, তারপরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে জড়িত। আমরা রাজনীতি করতে গিয়ে, সমাজ জীবনে সামাজিকতা করতে গিয়ে হাসপাতালে দীর্ঘদিন যাই। যে এই মেডিকেল কলেজ কনসেপ্টটা পুরোপুরি আলাদা ছিল। আগে রাজ্য সরকার জেলা মেডিকেল, জেলা স্বাস্থ্য মানে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের সঙ্গে এটাকে মিলিয়ে গোটাটাকে একটা এমন অ্যামেলগ্যামেল পরিস্থিতি তৈরি করেছে। আজকে সব জায়গায় এটা একটা ব্যাপক দুর্নীতির আখড়া। প্রতিটা ক্ষেত্রে আমরা আগে সরকারের ক্ষেত্রে করোনার সময় দেখতে পেয়েছিলাম, রাজ্যের যে স্বাস্থ্যের যে কঙ্কাল দশাটা,
সেটা কিন্তু করোনার সময় আমরা দেখতে পেয়েছিলাম। এবং করোনা সেই সময়ে দেখতে পেয়েছিলাম রাজ্যের আগের যে সরকার ছিল, যারা বলতো উন্নয়নের সরকার, তাদের আসল চরিত্রটা কি। তারা করোনার সময় যখন মানুষ বিছানায় মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তখন পিপি কিট থেকে সমস্ত জিনিসে যেভাবে দুর্নীতি করা হয়েছিল, যেভাবে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে আমরা দেখেছি। হাসপাতালে আমরা যেমন সরকারে এসেছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পরিষেবা যেমন দিব, আমরা যারা দুর্নীতি করেছে তাদেরও ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা তো বলেছিলাম, আমরা এই কথা বলেছি। আজকে আপনাকে বলি, প্রথম কথা, আজকে সরকারি হাসপাতালে নিজস্ব অডিও মেট্রোলজি মেশিন আছে, টেকনিশিয়ান আছে, তারা টেকনিশিয়ান আছে, তবু পিপিপি মডেলে নিয়ে সরকারি অডিও মেট্রোলজি বেরা মেশিনকে রেখে দিয়ে প্রাইভেট থেকে পিপিপি মডেলে কেন চালানো হয়? এর কারণটা আপনাকে জানতে হবে। শুধু স্বাস্থ্য দপ্তরের কয়েকজন ডাক্তার বা কাউকে বললে হবে না, স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা বসেছে তারা যদি এর সঙ্গে যুক্ত না থাকে এই জিনিস কিন্তু হতে পারে না। এই যে আপনার একইভাবে পিপিপি মডেলে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ডায়ালিসিস চলছে, এই ব্যাপারে কতজন সঠিকভাবে পিপিপি মডেলের যে জায়গাগুলোতে আছে কতজন, আমার যতটুকু আমার অভিজ্ঞতায় হয়তো 100 জন করলে 200 জনের বিল হয়। এই ঘুঘুর বাসার মধ্যে কারা ঢুকে আছে এইটা আপনাকে বার করতে হবে। কারণ স্বাস্থ্য ব্যবস্থা, এই জনঔষধি প্রকল্প আমরা বলেছি 50 থেকে 80% এমনকি 90% পর্যন্ত প্রধানমন্ত্রী জনঔষধিতে ছাড় দিব। কিন্তু আগেও সরকারও ফেয়ার প্রাইস শপ করেছিল। ফেয়ার প্রাইস শপে এখানে আছে আমার কাছে তথ্য, ফেয়ার প্রাইস শপে দেখা যাচ্ছে একটা ওষুধ অ্যাজিথ্রোমাইসিন অ্যালকেম কোম্পানি, তার সর্বোচ্চ দাম লেখা আছে 125 টাকা, 125 টাকা 87 পয়সা। সেখানে আবার আমরা প্রাইভেটের কোনো দোকানে গেলে, বেসরকারি দোকানে গেলে 20% ছাড় পাই, 20% ছাড় দেয় কিনতে গেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা জেনেরিক ওষুধ, ওই অ্যাজিথ্রোমাইসিনের দাম লেখা আছে 480 টাকা। সেখানে 90% ডিসকাউন্ট দিলে কত টাকা দাঁড়ায়? এবং সেই জেনেরিক ওষুধ, আপনি নিজেও একজন ডাক্তার মানুষ, অঙ্কোলজির মানুষ, আপনি জানেন যে বাজারে যে অ্যালকেম কোম্পানি, সিপলা কোম্পানি, অ্যাবট কোম্পানি, ডাক্তার রেড্ডি বা যেসব নামী কোম্পানিগুলো আছে, তাদের ওষুধের মান আর ওই জেনেরিক যেগুলো বিক্রি হয়, চকখড়ি ওষুধ যেটাকে বলি আমরা, ওই চকখড়ি ওষুধের মান, গুণগত মান কতটা? 480 টাকা প্রিন্ট রেখে কিভাবে সেটাকে দেওয়া হয়? এই দুর্নীতির তদন্ত হওয়া উচিত। আর এই পিছনে কারা আছে আপনিও জানেন, কারা আছে। ভাই পয়েন্ট কোম্পানি, সেই কোম্পানির মধ্যে যারা আছে তাদেরকে অবিলম্বে শাস্তির মুখে পড়তে হবে। মানুষকে যেভাবে জীবন দেয় এই ওষুধের ব্যাপারে করা হয়েছে, এরকমই একটা দেখা যাচ্ছে সিপ্রক্সিলিন, সেখানে দেখা যাচ্ছে বাজারে একটা কোম্পানি, ভালো কোম্পানি ওষুধের দাম দেখাচ্ছে সিপলা কোম্পানি, তার দাম 104 টাকা 56 পয়সা। সেখানে একটা জেনেরিক ওষুধের দাম করেছে আপনার 480 টাকা। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি করেছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। আমাদের এখানে ম্যাডাম বসে আছেন, আমাদের বোনটা যে আমরা একসঙ্গে দিদির সঙ্গে নবান্ন ঘেরাও গেছিলাম, ওনাকে মারা হয়েছিল, ওনাকে নানা রকম ভাবে বাজে কথা বলা হয়েছিল, উনি যে কর্ম করেন তার নিয়ে নানা রকম কথা বলা হয়েছিল। ওই দুর্ঘটনা ঘটা, দুর্গাপুরে রাত্রিবেলায় ঘটনা ঘটার পরে সিসিটিভি বসানোর কথা বললেন চারদিকে, গোটা স্বাস্থ্য যেখানে হাসপাতাল আছে সুরক্ষার জন্য চারদিকে সিসিটিভি, নিশ্চিন্ত নিরাপত্তা। কিন্তু সে আপনাকে বলেন নেড়া খুঁজে বড়, যারা দুর্নীতিগ্রস্ত তারা সেখানেও কিন্তু দুর্নীতি। এক একটা সিসিটিভি বসাতে 3.5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা এক একটা সিসিটিভি ক্যামেরার দাম। সারা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় নাসাতেও মনে হয় এত ভালো সিসিটিভি ক্যামেরা বসানো নয়। আমার মনে হয় নাসাতেও এত ভালো সিসিটিভি ক্যামেরা বসানো নয়। এই যে দুর্নীতি এবং বিভিন্ন যে আপনার মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের জেলায় জেলায় হয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কেউ সপ্তাহে একদিন, কেউ 15 দিনে একদিন, কেউ 30 দিনে একদিন আসেন। আপনি বলেছেন যে 96 ঘন্টা ডিউটি করতে হবে, এটাকে কিন্তু বাস্তবে রূপায়িত করতে হবে। কারণ সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট, এবং তারা কারুর তো মদতে আছে। কারণ মদত এখানেই বোঝা যায় যখন আইএমের নির্বাচনে, আইএমের মতন একটা শিক্ষিত সমাজের নির্বাচনে, যেখানে ছাপ্পা পক্সি রিগিং এ নির্বাচন হয়। আপনি নিজেও আইএমের সদস্য আছেন, আরো অনেকেই আমাদের যারা ডাক্তাররা আছেন, আমাদের সহকর্মী, আপনারা জানেন কিভাবে আইএমের নির্বাচন হয়েছিল। তো যেখানে আইএমের নির্বাচনে এই জিনিসটা হয়, কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থা চলছে,
আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয়, আপনি বলেছেন ভালো ব্যাপার, ঠিকই মানুষের সুবিধা হবে। ভেলোরে, মুম্বাইয়ে আজকে কি হবে না, আমাদের যারা সরকার থেকে যারা রুগীরা যাবে তাদের পরিজন এবং তাদের থাকার জন্য ব্যবস্থা হবে। কিন্তু আমাদেরকে পশ্চিমবঙ্গের হতগৌরব ফিরিয়ে আনতে হবে। এইটা নিয়ে আমাদের প্রথম লড়াই। কারণ আপনি নিজে মেডিকেল কলেজের স্টুডেন্ট, কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজ এমন একটি হাসপাতাল যেটা শুধু ভারতবর্ষের মধ্যে নয়, সারা এশিয়ার মধ্যে প্রথম মেডিকেল কলেজ। আমাদের যেটা আর আহমেদ ডেন্টাল কলেজ সারা ভারতবর্ষের মধ্যে প্রথম ডেন্টাল কলেজ। আমাদের গর্বের বিষয়। কেন আমাদের রুগীরা এখান থেকে বাইরে যাবে? আমাদের পশ্চিমবঙ্গের পরিমাণ কাঠামো ঠিক করতে হবে। আপনি বলেছেন যে রুগী মেডিকেল কলেজগুলোতে কি হারে ফিস দিয়ে ছাত্রদেরকে ভর্তি করতে হয়, সেটাকে ব্যবস্থা নেওয়া, ফিস কমাতে হবে, সাধুবাদ জানাই আপনাকে। কিন্তু আপনাকে আরেকটা ব্যবস্থা করতে হবে। আমি নিজে হায়দ্রাবাদে গেছি, আমি হায়দ্রাবাদে দেখেছি প্রতিটা রুগীর ক্ষেত্রে যে কোনো হাসপাতালে হোক, যত বড় ডাক্তার হোক, 400 টাকা পর্যন্ত ফিস বাঁধা আছে। কেন প্রাইভেট সেক্টরে আমাদের এখানেও হাসপাতালগুলিতে যেমন খুশি যে ইচ্ছা ডাক্তার ফিস নেবে? গরিব রোগীদের স্বার্থে, সাধারণ মধ্যবিত্ত স্বার্থে আপনাকে একটা ফিস মেনে দিতে হবে সরকার থেকে, যেটা সরকার পারে। এটা মানুষের স্বার্থে এই সরকারকে, মানবিক সরকারকে করতে হবে। ওই যে আমাদের ভাই বলছিল সিকিউরিটি এজেন্সি, আমার পুরুলিয়াতে আছে গ্লোবাল টিফোর দুটো সিকিউরিটি এজেন্সি। আমি আপনাকেও বলেছি, সিকিউরিটি এজেন্সি বলছিলেন দাদা নেতাদের তো বললে দিয়ে দিত। হ্যাঁ, একটা কার্ডিওলজির ডাক্তার চাইতেছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, পুরুলিয়া মেডিকেল কলেজে। উনি বললেন 14 বছর একটা কার্ডিওলজির ডাক্তার করতে লাগে। তো আমরা সাধারণ মানুষের জন্য ডাক্তার চাইতে এসেছি, আমার প্রান্তিক জেলার জন্য। একটা মেডিকেল কলেজ করেছেন, নেফ্রোলজির ডাক্তার নাই, নিউরোলজির ডাক্তার নাই, যেটা মাস্ট দরকার, কার্ডিওলজির ডাক্তার নাই। আপনি নিজে ডাক্তার জানেন, একটা ব্রেন স্ট্রোক হলে বা একটা কার্ডিয়াক অ্যাটাক হলে সেই পেশেন্টকে শিফট করা যায় না। আমাদের ওখানে প্রথমেই কার্ডিয়াক অ্যাটাক হোক, সেরিব্রাল অ্যাটাক হোক, প্রথমেই তাকে রেফার করেন, যেটা চিকিৎসা শাস্ত্রে সেটা নিয়ম নয়। এই ব্যাপারগুলো দেখার জন্য বলছি। এবং উনি যেটা বলছিলেন যে ওই প্রাইভেট সংস্থাগুলো কিভাবে তারা টেন্ডার পায়, কতজন একটা হাসপাতালে কাজ করার কথা, কতজন করে, এক্সট্রা তাদের বিল হয়, এই জিনিসগুলো দেখা, যেসব হাসপাতালে বিটি ভ্যান দেওয়ার ব্যবস্থা করা, এমআরআই এর ব্যবস্থা করা। এবং আপনাকে সর্বোপরি বলি যে যারা উনি বলছিলেন কোনো এমএলএ ঘনিষ্ঠ, কোনো নেতার ঘনিষ্ঠ, কোনো ঘনিষ্ঠ না দাদা, যারা যেখানে ঢুকেছে, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2.5 লক্ষ টাকা দিয়ে ওই কন্ট্রাক্টরের আন্ডারে 8,600 টাকা বেতনের চাকরিতে ঢুকেছে। সবাই কন্ট্রাক্টরের আন্ডারে পয়সা দিয়ে ঢুকেছে, একদম এখন থেকেও সমর্থন আসছে, পয়সা দিয়ে ঢুকেছে। আর কতজন করার কথা, কতজন করে, এটা দেখার কথা। এবং সর্বোপরি আপনাকে একটু কম সময় নিচ্ছে আরেকটা স্যার, সর্বোপরি যে ব্যাপারটা আপনাকে বলি যে আমাদের যে সরকার আজকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির কথা বলেছেন, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব করা। কারণ আমরা জানি, আমরা যেসব গরিব জেলায় থাকি, একটা মানুষকে বাইরে আসা এবং বিভিন্ন সরকারি হাসপাতালে যখন যায়, যেভাবে প্লাস্টিক পেতে রেখে বাইরে রুগীরা যেভাবে থাকে, যে কষ্ট করে থাকে, আজকে যদি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, তাদেরকে কষ্ট করে আসা, এখানে থাকা, সেটার থেকে অন্তত মুক্তি পাবে। এবং আমাদের যে মেডিকেল কলেজগুলো হয়েছে, সেখানে যেন স্পেশালিস্ট ডাক্তার, এমআরআই এবং অন্যান্য যে সরঞ্জাম তা থাকে। আরেকটা স্যার, লাস্ট একটা কথা বলতে যে আমি ধন্যবাদ স্যার, একটা মিনিটও না স্যার, আমি এখানে একটা জিনিস বুঝতে পারিনি স্যার। এটা উনি সরবরাহ আর একটা জায়গায় লিখেছেন, যে এই জিনিসটা যদি একটু বলে দিতে স্যার। আমি কিন্তু 1 মিনিট আপনার দলের টাইম কেটে নেব। না ঠিক আছে স্যার, 1 মিনিট পার হয়ে গেছে স্যার। এটা আমি এই যে এখানে লিখেছে, বয়স্কদের জন্য চিকিৎসার জন্য জেরিয়াট্রিক ক্লিনিক, বয়স্কদের চিকিৎসার জন্য দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, নন্দীগ্রাম, এইচডি, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরের জন্য ফিজিওথেরাপি সরঞ্জাম সংগ্রহ করা হবে। এটা আপনি বলেছেন সংগ্রহ করা হবে, এটা বুঝতে পারলাম না। সংগ্রহ কি করে, কোথায় করবেন, এটা বুঝতে পারলাম। যে 69টি সিএইচসি তে ফিজিওথেরাপি সরঞ্জাম সরবরাহ করা হবে। এই সরবরাহ করা হবে আর সংগ্রহ করা হবে। আমি কিন্তু আর আপনাকে সময় দিতে পারছি না। নমস্কার, ধন্যবাদ। আমি বাজেটকে সমর্থন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী নৌশাদ সিদ্দিকী, আপনার 8 মিনিট টাইমের মধ্যে থাকবেন। ধন্যবাদ স্যার।
আমি আজ যে বাজেটের উপরে আলোচনা করতে দাঁড়িয়েছি শুধু স্যার একটি নথি নয়, এটি পশ্চিমবঙ্গের প্রতিটি শিশু, প্রতিটি মায়ের, প্রতিটি প্রবীণ এবং প্রতিটি দরিদ্র স্যার আমি অনেক জায়গায় বলি আমার স্বাস্থ্যের থেকেও পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে। এটাকে স্যার আপনাদেরকে একটু প্রতিটি শিশু, প্রতিটি প্রবীণ, প্রতিটি মায়ের এবং প্রতিটি পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের জীবন এবং স্বাস্থ্যের সাথে জড়িত। স্যার একটি সভ্য রাষ্ট্রের পরিচয় তার অট্টালিকাকে দিয়ে নয়, তার নাগরিকদেরকে স্বাস্থ্য পরিষেবার মানের উপর নির্ভর করে। যে সরকার তার নাগরিককে সময় মতো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না, সে তার উন্নয়নের দাবিতে স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হবে। স্যার পশ্চিমবঙ্গ সরকার 2026-27 অর্থবর্ষের জন্য 24,753 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেছে। তবে এই একটা বড় অংশ অবশ্যই আশাব্যঞ্জক হয়, কিন্তু প্রশ্ন থেকে যায় স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন হবে, না বিগত দিনের ন্যায় সিন্ডিকেট রাজ যেভাবে জাঁকিয়ে বসেছিল একইভাবে থাকবে? স্যার স্বাস্থ্য ব্যবস্থার বরাদ্দ কত হয়েছে তার থেকে বড় কথা, যখন আমরা দেখব নিয়মিত কোনো গর্ভবতী মা হসপিটালে বেড পাচ্ছে, একজন বৃদ্ধাকে এমআরআই করার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, অথবা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে এই হসপিটাল থেকে ওই হসপিটালে যাওয়ার যে পীড়াদায়ক যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেটা থেকে মুক্তি পাচ্ছে, অথবা কোনো গরিব মানুষ তার চিকিৎসা পরিষেবার পরে ঔষধ কেনার জন্য তার পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করছে না। স্যার ন্যাশনাল হেলথ পলিসিতে বহুদিন ধরেই সরকারি স্বাস্থ্য ব্যয় বাড়ানোর কথা বলেছে। এই 2026-27 অর্থবর্ষে নতুন সরকার প্রায় 3,500 কোটি টাকা মতো বৃদ্ধি করেছে। অবশ্যই এটা আমাদের কাছে একটা আশার আলো দেখাচ্ছে। তবে স্যার শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হয় না, কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে স্যার আমি সরকারের কাছে 5টা মৌলিক প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এই বাজেটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যে শূন্য পদ আছে তার পূরণের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা কোথায়? কারণ স্যার আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী 78,000 রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডক্টর ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু সেখানে মাত্র 17,692 জন সরকারি পরিষেবা দিচ্ছে বা সরকারের সাথে যুক্ত আছে। একটা বড় যে ল্যাগ তৈরি হচ্ছে, তথ্য বলছে স্যার নার্স ডক্টর মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 65% শর্টেজ আছে, আর স্পেশালিস্ট পোস্টে প্রায় 85% স্যার শর্টেজ আছে। স্যার যদি আমি ডক্টরের রেশিও দেখি, ডক্টর পপুলেশন রেশিও WHO নির্দেশ অনুযায়ী প্রতি 1000 মানুষের একজনের ডক্টর দেখা দরকার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 15 বছরের সরকার নীল সাদা রঙের উন্নয়নের বুলিয়াওড়ে সেখানে পৌঁছে দিয়েছে 1665 জন পৌঁছে একটা মাত্র ডাক্তার। আমাদের ব্যাপক স্যার ঘাটতি আছে। নার্সের ক্ষেত্রে যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী 500 জনের ক্ষেত্রে একটা নার্সের হওয়া দরকার ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 1100 জন মানুষ পিছু একজন করে নার্স, কিন্তু এমন অনেক প্রচুর নার্স আছে যারা তাদের নিজস্ব উদ্যোগে রাজ্যের মধ্যে থেকে বা রাজ্যের বাইরে থেকে পড়াশোনা করেছে, কিন্তু তাদেরকে এখনো তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে কিন্তু নার্স পপুলেশন রেশিও বেড়ে যাচ্ছে। স্যার গত 17 জুলাই একটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল স্যার আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যারকে চিঠি করেছেন যে 100 বছরের পুরাতন প্রতিষ্ঠান, ওখানে প্রায় 50% ডক্টরের অনুপস্থিতি সেখানে নাই। এই আমাদের স্যার স্বাস্থ্য ব্যবস্থা, এটার থেকে পরিত্রাণ বাংলার মানুষ পেতে চায়। এর থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে বেটার পায় তার জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রী তার কাছে আমি আবেদন করব। দ্বিতীয় প্রশ্ন স্যার, জেলা হাসপাতালগুলিকে প্রকৃত অর্থে সুপার স্পেশালিটি পরিষেবায় উন্নতিকরণ করার কি পরিকল্পনা আছে? স্যার আমি প্রকৃত অর্থে এই জন্যই বললাম, এমন ঘটনা আছে পশ্চিমবাংলায় এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্লেট রিপোর্ট করার জন্য না পেপার আছে না প্লেট আছে, এই দুরবস্থা চলছে। আমাদের সেক্ষেত্রে আমরা আশা করব যে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কারণ আমরা বেডের ক্ষেত্রে যদি দেখি WHO নির্দেশনা অনুযায়ী প্রতি 1000 মানুষের জন্য ওয়েস্ট বেঙ্গলে 3 থেকে 5টা বেডের দরকার। সেখানে আমরা বাস্তবিক অর্থে দেখছি পশ্চিমবাংলায়
প্রতি 1000 মানুষের জন্য একটা বা একটার একটু বেশি 1.1 বেড হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে স্যার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। স্যার আমার তৃতীয় প্রশ্ন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের নিশ্চিত করার পদক্ষেপ কি নিয়েছে স্বাস্থ্য দপ্তর? কারণ স্যার দেখছি স্পেশালিস্ট যে পোস্ট আছে 85% স্যার সেখানে শর্টেজ। স্যার আমার চতুর্থ প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ, রোগ নির্ণয় পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা কি? স্যার পঞ্চম প্রশ্ন, বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে খরচ হচ্ছে তার একটা হোয়াইট পেপার জনসম্মুখে আনা হোক। স্যার পরিশেষে, যেহেতু আমার সময় স্বল্প, স্যার আমি দুটো স্যার ডিমান্ড রাখবো। প্রথম ডিমান্ড হচ্ছে স্যার কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম করা হোক। এটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মানুষ যখন এখানে চিকিৎসা নিতে আসছে, এখানে বেড না পেয়ে দালালের খপ্পরে পড়ে যাচ্ছে, তা কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম ব্যবস্থা হোক। এবং সাথে সাথে আমরা যারা বিধায়ক আছি, আমাদের পরিবারের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বেসরকারি উদ্যোগে যাই, এটা আমাদের বন্ধ করা দরকার। কারণ এই ধরনের রিপোর্ট দেখা গিয়েছে বিগত 17তম বিধানসভায় একটি বিধায়ক তার স্ত্রীর সন্তান হয়েছিল, তার সন্তান প্রসবের খরচ 6 লক্ষ টাকা দেখিয়েছিল, পেপার পত্রিকা এসেছিল। তাই আমি আশা করব যে সরকারি উদ্যোগে আমরা বিধায়ক, আমরা যদি সরকারি পরিষেবা থেকে দূরে থাকি, তাহলে আমাদেরকে যারা পাঠিয়েছে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, আমাদের ভোটার জনগণ তাহলে সরকারি পরিষেবামুখী কিভাবে হবে? তাই এই বিষয়টি থাকবে স্যার। আর একটা কথা, যে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ি কন্যা, স্বাস্থ্যমন্ত্রীকে আমি বলবো আপনি এটা স্পেশাল আরো উদ্যোগ নিন। অভয়াকে যেভাবে তার প্রতিষ্ঠানের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে খুন করেছে, যারা যারা যুক্ত একটা হলো ছাড় পাই, দ্রুততার সাথে শর্ট টাইমে আমাদের বাড়ির কন্যা অভয়ের বিচারের ব্যবস্থাও আমাদের স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে, এ আশা আমি করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী বাবর আলী। আপনার সময় 9 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে ধন্যবাদ। আমাকে ডিসকাশন অন ডিমান্ড নম্বর 24, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই বিষয়ে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও নবনির্বাচিত বিধায়ক, এই সরকারও নতুন সরকার। তারা যে মূল্যবান, বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপরে যে মূল্যবান বাজেট পেশ করেছেন, সব সময় বিরোধী দলে থাকলে যে বিরোধিতা করতে হবে এমন কোনো বিষয় নয়। তাই এই বক্তব্য শুরুর আগেই মাননীয় ডক্টর শারদত্ত মুখার্জি মহাশয়, এই বিভাগের মন্ত্রী, এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার মহাশয়া যে দফাওয়ারি যে স্বাস্থ্য বিভাগের যে বাজেট প্রস্তাবনা জানিয়েছেন, এবং মূলত আমি কিছু অংশ পাঠ করছি যেটা আমাদের কাছে সামগ্রিক যে বাজেটের যে মূল অংশ, সুস্বাস্থ্যই পরম সৌভাগ্য, এটি সব লক্ষ্য অর্জনের উপায়। একটি সুস্থ পশ্চিমবঙ্গ এবং তার সাথে সমৃদ্ধির যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তা অনুধাবন করে স্বাস্থ্য দপ্তরের বাজেট 3টি মূল লক্ষ্যের উপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। এক হচ্ছে সকলের জন্য ন্যায়সঙ্গত ও গুণমান সম্পন্ন স্বাস্থ্য সেবার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করা। 2 হচ্ছে সহজলভ্য ও সাশ্রয়ী সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক ঝুঁকি সুরক্ষা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে চিকিৎসার জন্য সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার হ্রাস করা। এবং 3 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যোন্নয়ন, নিরাময়, পুনর্বাসন ও সামগ্রিক স্বাস্থ্যসেবার প্রসারের মাধ্যমে জীবন শক্তিকে সুদৃঢ় করা, যার ফলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও সার্বিক কল্যাণ বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে এটা উল্লেখ করা হয়েছে যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দার্জিলিংয়ের পাহাড়, উত্তরবঙ্গের চা বাগান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহল এবং অন্যান্য সব এলাকায় সর্বত্রই গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দিতে এই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে দরিদ্র ও সুবিধাবঞ্চিত অংশের মানুষের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান এবং চিকিৎসার জন্য ব্যক্তিগত ব্যয় কমানোর লক্ষ্যে বর্তমান সরকার 2026-27 সালে আয়ুষ্মান ভারত কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো অবশ্যই সাধুবাদযোগ্য। এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পের যেটা ইমপ্লিমেন্ট করতে যাওয়া হচ্ছে, এই প্রকল্পের আওতায় যাতে নিয়মে যাতে কিছু শিথিলতা হয়, সেটার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। তার কারণ হচ্ছে যে, এবং তার পাশাপাশি এর আগের বাজেটের যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট
পেশ করেছেন সেদিন আমরা শুনেছি যে সমস্ত লক্ষ লক্ষ পরিবারগুলো এখনো আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিলের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তার জবাবি ভাষণে অবশ্যই বলবেন আশা করা যায়, যে এর জন্য কত বরাদ্দ ধরা হয়েছে। কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে অনেক মানুষই তাদের দুরারোগ্য বা যেসব বিভিন্ন চিকিৎসা পরিষেবার জন্য যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রিলিফ ফান্ডের মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন, তার জন্য অনেকেই আসেন। তো এই রিলিফ ফান্ডের সহযোগিতা যদি সময় মতো না পাওয়া যায়, তাহলে পরে এই ধরনের রোগীরা কাদের দ্বারস্থ হবেন? যদি পরে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে একটা তার যে মূল্যবান বক্তব্য যখন দেবেন, সেখন যদি বলেন, খুব আমাদের কাছে এটা একটা ক্লিয়ার হয়। তাছাড়া এখানে ABPMJY এর বিভিন্ন প্রকল্প, বিভিন্ন নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কথা বলেছে, এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। তার পাশাপাশি এখন আমাদের মধ্যে রয়েছে যে বিশাল পরিকাঠামো পরিচালনার জন্য যে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানদের যোগান ঠিক মতন হবে কিনা এবং কিভাবে তার নিশ্চিত হবে, সেগুলো যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেন, এটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই বাজেটের মাধ্যমে সরকার বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন। আমি ইতিমধ্যে ABPMJY এর কথা বলেছি। বিশেষ করে উত্তরবঙ্গে এইমস, ক্যান্সার হাসপাতাল, প্রান্তিক জেলা পুরুলিয়া বা উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে জনৌষধি পরিযোজনা, PMBJPর কথা চালু করার কথা, বিভিন্ন জেলা মহকুমা স্তরে অমৃত স্টোর তৈরির পরিকল্পনা, মেডিকেল কলেজ, MBBS এবং PG কোর্সে আসন বাড়ানোর পরিকল্পনা, আয়ুষ বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা, আন্তর্জাতিক পর্যটন মানে স্বাস্থ্যক্ষেত্রে যে পর্যটন কেন্দ্রের কথা, মেডিকেল হাব তৈরির কথা, বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার করার কথা, সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন দ্বীপ ভিত্তিতে বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য যে প্রসূতি কেন্দ্র চালু করার পরিকল্পনা হয়েছে, এগুলো অত্যন্ত সাধুবাদযোগ্য বিষয়। আমরা জানি যে আমাদের রাজ্যের মানে বিশাল সংখ্যক চিকিৎসা প্রার্থী মুম্বাই, ভেলোর বা বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তারা যান, তাদের জন্য সেখানে থাকা খাওয়ার যে একটা সমস্যা থাকে। এক্ষেত্রে PPP মডেলে সরকার যে ব্যবস্থা করেছে যাতে সুলভে থাকার বন্দোবস্ত, সেটাও সাধুবাদযোগ্য। পাশাপাশি আমি যখন রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠকে যাই, আমাদের সাদিখার দিয়ার যে হাসপাতাল আছে আমাদের বিধানসভা কেন্দ্রে, ওখানে একটা রোগীদের কাছ থেকে একটা অভিযোগ মানে তাদের একটা দাবি ছিল যে তাদের জনপ্রতি এই যে ফুল রাইস ডায়েটের পরিমাণ 56.64 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করার প্রস্তাব, এগুলো অত্যন্ত সাধুবাদযোগ্য বিষয়। পাশাপাশি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি কয়েকটা বিষয় তার কাছে আমি উপস্থাপন করতে চাই। যেখানে যে চিকিৎসা পর্যটনের কথা বলা হয়েছে, মেডিকেল ট্যুরিজমে বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে, অত্যন্ত সাধুবাদযোগ্য বিষয় এবং এটা একটা ইউনিক আইডিয়া আমি মনে করি। কিন্তু কথা হচ্ছে যে এই যে বেসরকারি সংস্থার উপরে যে নির্ভরশীলতা, আমরা কতটা নির্ভরশীল হতে পারবো এবং যে প্রান্তিক মানুষের যে চিকিৎসা ব্যবস্থাকে যাতে আরও ব্যয়বহুল না করে তোলে, আশা করি সরকার সেদিকে উল্লেখ করবেন এবং সরকার 50% শয্যা বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে পাওয়ার কথা বলেছেন এবং সেই শয্যাগুলো সত্যি সত্যি সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তার সঠিক তদারকির জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই। আমি বিগত সরকারের সময় 2017 সালে যে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন গঠিত হয়েছিল, আমরা দেখেছি এখানে শাসক বিরোধীর বিষয় নয়, বিশেষ করে যারা ভিকটিম বা সাফারার হচ্ছেন, বারবার আমরা অভিযোগ দেখেছি যে এই বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে অনেক মানুষ নানানভাবে বঞ্চিত, নানান সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই কমিশন বর্তমানে কোনো রকম সমস্যা হলে পারে সেটা নিরসনের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে, এটাকেও আমি আশা রাখি। পাশাপাশি আমি ইতিমধ্যেই বলেছি, ভর্তি হওয়া রোগীদের খাবারের বাজেট বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার মাধ্যমে সস্তায় ওষুধ সরবরাহের উদ্যোগকে স্বাগত ইতিমধ্যেই জানিয়েছি। আবার কিছু কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ে কিন্তু এর বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। অনেক জায়গাতেই জনঔষধি কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ওষুধের যোগান নিয়মিত থাকে না। এ ব্যাপারেও আমি যদি কোনো অভিযোগ থাকে দ্রুত এবং কার্যকরী সমাধানে সক্রিয় পদক্ষেপের প্রত্যাশা রাখছি। আমরা অস্বীকার করতে পারি না যে আমরা যাদের RMP বলি, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা গ্রামীণ চিকিৎসক,
আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বিশাল অংশের মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষজন এখনো পর্যন্ত তাদের উপরে কিন্তু নির্ভরশীল। বিভিন্ন সময়ে সরকার তাদের কথা চিন্তা ভাবনা করেন যে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কিভাবে প্রাথমিক যে স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়। বর্তমান সরকারের কাছেও আমি আবেদন রাখবো যে এই যে আরএমপি যারা চিকিৎসক রয়েছেন, ইতিমধ্যে ওনারা একটা ডেপুটেশনও দিয়েছেন, তাদের ব্যাপারে যদি তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় এ ব্যাপারে যদি কোনো ভাবনা চিন্তা যদি থাকে প্রাথমিক ক্ষেত্রে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে যারা অস্থায়ী কর্মীবৃন্দ রয়েছেন তাদের হয়তো সরকার এই অবস্থাতে হয়তো স্থায়ীকরণ করা সম্ভব নয়, কিন্তু যাতে পারিশ্রমিক যাতে কোনোভাবে যাতে বৃদ্ধি করা যায়। আমার সাগরপাড়া হাসপাতালের কিছু যারা অস্থায়ী কর্মীবৃন্দ তারা মাত্র 1000 টাকা পারিশ্রমিকে কাজকর্ম করেন। এটা তাদের যাতে ন্যূনতমভাবে তাদের দিকটা যাতে দেখা হয়, এর জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব। পাশাপাশি অত্যন্ত আশার কথা, এর আগে আমি যখন মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে। মেনশন করেছে 1 মিনিট। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার এলাকা ফরিদপুর, বিলপোচা কোবরা, তারপরে সাদিখাট দেওয়ার সাগরপাড়া, কাতলামারি হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে গিয়েছিলাম। উনি যথেষ্ট গুরুত্ব সহকারে সেটা দেখেছেন এবং আশ্বাস দিয়েছেন। আমার বিধানসভার মানুষের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা যাতে মানুষের দরদরায় পৌঁছে যায়, মানুষ যাতে এই যে কিছুক্ষণ আগে মাননীয় সুদীপ মুখার্জি মহাশয় বলেছেন চিকিৎসকদের যে ফিজ সেটা যাতে নির্ধারণ করা হয়, রেফার কেস কমানো হয়, আইসিইউর যাতে সঠিক ব্যবস্থা করা হয়, এই বিষয়গুলো আরো কিছু বলার ছিল। আর পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হয়, এর জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মহাশয়। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় আয়ুষ্মান আরোগ্য মন্দিরের সংখ্যা বেড়ে 17,349 পৌঁছবে। ব্লক পাবলিক হেলথ ইউনিটের পরিকাঠামো শক্তিশালী করা হয়েছে। বর্তমানে 195টি ইউনিট কার্যকর রয়েছে এবং আগামী 2 বছরে আরও 146টি ইউনিট যুক্ত করা হবে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে 34টি বিপিএইচসি রুরাল হসপিটাল, 905টি প্রাইমারি হেলথ সেন্টার কাজ করছে, যার মধ্যে সাহায্য সুবিধা কেন্দ্রের সংখ্যা 234 এবং শয্যাবিহীন কেন্দ্রের সংখ্যা 661। মাধ্যমিক ও টারশিয়ারি স্তরে বিভিন্ন চিকিৎসা পরিকাঠামো নির্মাণ উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, জরুরি পরিষেবা এবং উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের 71টি মহকুমা হাসপাতাল, 14টি জেলা হাসপাতাল, 41টি মেডিকেল কলেজ, 74টি ডায়ালিসিস, 950টি শয্যা বিশিষ্ট 80টি এইচসিসিউ, 49টি ট্রমা কেয়ার সেন্টার এবং 6টি বার্ন ইউনিট রয়েছে। 2026-27 সালের কর্ম পরিকল্পনায় রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্য সরকার 2026-27 সাল থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন ও চালু করা হচ্ছে। এই কেন্দ্রগুলির লক্ষ্য হল রোগ প্রতিরোধমূলক, স্বাস্থ্য উন্নয়নমূলক এবং প্রাথমিক নিরাময়মূলক পরিষেবাগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে তারা দীর্ঘ পথ পাড়ি না দিয়েই প্রয়োজনীয় রোগ নির্ণয় ওষুধ পেতে পারেন। অন্যান্য পরিকাঠামোগুলোর উদ্যোগ: যেসব জেলায় জেলা হাসপাতাল সাথে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বীরভূম জেলায় স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নীত করা হবে। এর ফলে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষমতা এবং চিকিৎসা শিক্ষার আসন উভয়ই বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের 13টি মেডিকেল কলেজ MBBS এর আসন সংখ্যা প্রায় 650টি বাড়ানোর প্রচেষ্টা চলছে। বিশেষিত স্বাস্থ্যসেবা কর্মী বা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি স্তরের আসন সংখ্যা 450 বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকার
উত্তরবঙ্গ একটি এইমস হাসপাতাল এবং একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বামনগোলা, হরিপাল, ফারাক্কা, দীঘা, ঝালদা এবং মানবাজার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হবে। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। পুরুলিয়া, সুন্দরবন এবং দার্জিলিং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে। সল্টলেক, বিদ্যাসাগর এবং বাঘাযতীন সহ বিভিন্ন প্রান্তিক মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিকে স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি চিকিৎসার সুবিধা গড়ে তোলা হবে। ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং উন্নত রোগ নির্ণয়ের বা ডায়াগনস্টিক পরিষেবার ব্যবস্থা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবং রুরাল হসপিটাল স্তরে স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। শয্যাবিহীন 100টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 10টি শয্যা বিশিষ্ট এবং 24 ঘন্টার পরিষেবা প্রদানকারী কেন্দ্র উন্নতি করা হবে। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে এমআরআই, সিটি স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি জেলা এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে, আবারও বলছি, এমআরআই এবং সিটি স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। দীঘা, দার্জিলিং এবং ফারাক্কার মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করা হবে। ফলতা বিপিএইচসির 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে জরুরি প্রসূতি সেবা বা কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার সিমক এর সুবিধা চালু করা হবে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন এর আওতায় মোট 1,309.29 কোটি টাকার বিনিয়োগ, 23টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, 23টি সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, জেলা সমন্বিত জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ আয়ুষ্মান আরোগ্য মন্দির, 204টি শহুরে আয়ুষ্মান আরোগ্য মন্দির আর আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অনুমোদন দেওয়া হয়েছে। 2025-26 সালের কেন্দ্রীয় প্রকল্প রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের বিশেষ সহায়তার আওতায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য 754 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের আমি জাস্ট দু একটা এক্সাম্পল দিচ্ছি। লি রোডে G+6 বিশিষ্ট ভবনে স্নাতকোত্তর পিজি এবং পিডিটির জন্য শিক্ষার্থীদের আবাসনের জন্য নতুন হোস্টেল। কলকাতার IPGMR SSKM এর উডবার্ন ওয়ার্ডে G+10 তলা বিশিষ্ট ভবন নির্মাণ, সেখানে 131টি পেইং বেড কেবিন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অপারেশন থিয়েটার এবং সন্ধ্যাকালীন ওপিডি সুবিধা থাকবে। SSKM হাসপাতালে কার্ডিওলজি বিভাগের নতুন ক্যাথ ল্যাব স্থাপন, দ্বিতীয় ক্যাথ ল্যাব স্থাপন, যেখানে হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য ন্যূনতম কাটাছেড়া বা মিনিমাল অ্যাক্সেস পদ্ধতি রোগ নির্ণয় চিকিৎসা ব্যবস্থা থাকবে। 128 স্লাইস সিটি স্ক্যান মেশিন বসছে IPGMR SSKM এবং NRS মেডিকেল কলেজে। IPGR SSKM এর রোবোটিক সার্জারি ইউনিট এবং নতুন মডিউলার অপারেশন থিয়েটার স্থাপন করা হচ্ছে। ক্যাথ ল্যাব মেশিন স্থাপন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ক্যাথ ল্যাব। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে G+6 বিশিষ্ট রোগীর পরিষেবা ভবন বা রোগী বা বাড়ির লোকের পরিষেবা ভবন। কর্মজীবী মহিলাদের জন্য 7টি নতুন হোস্টেল নির্মাণ। চিকিৎসা পর্যটন এ রাজ্যটি প্রথম। রাজ্যটিকে বিশ্বমানের চিকিৎসা পর্যটনের একটি পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPP মডেলে 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র বা মেডিকেল হাব গড়ে তোলা হবে। রাজ্যটিকে চিকিৎসা পর্যটনের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। নার্সিং, রাজ্য সরকার প্রধান সরকারি হাসপাতালগুলোর সাথে সংযুক্ত নার্সিং কলেজগুলিতে পরিকাঠামো শক্তিশালীর জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। দীর্ঘ বিরতির পর পুনরায় কেন্দ্রীয় স্পন্সর স্কিম অংশগ্রহণ শুরু হয়েছে। 4টিরও বেশি নার্সিং কলেজে উন্নয়নের কাজ চলছে, যেখানে প্রশিক্ষণের আধুনিকীকরণ ও সেবা প্রদানের মনোনয়নের জন্য স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। প্রধান নির্মাণের প্রকল্পের মধ্যে আছে সরকারি নার্সিং কলেজ, নতুন একাডেমিক ভবনের 13 কোটি টাকা নিবেশ, নতুন হোস্টেলের 11 কোটি টাকা, সরকারি নার্সিং কলেজ NBMCH অ্যানেক্স ভবনের 3.36 কোটি টাকা। মোবাইল মেডিকেল ইউনিট এ রাজ্যে আবারও এটি প্রথম। বিভাগে বর্তমান 210টি আধুনিক ও সুসজ্জিত মোবাইল মেডিকেল ইউনিট পরিচালনা করছে,
যার উদ্দেশ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসামূলক ও রেফারেল স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে। সুডার মাধ্যমে শহুরে এলাকায় চলবে আরও 100টি মোবাইল মেডিকেল ইউনিট, বিশেষত শহরের বস্তি অঞ্চল বা শহরের প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা তুলে ধরবে এই ইউনিটগুলো। এই ইউনিটগুলো সজ্জিত হচ্ছে আধুনিক মেশিন দিয়ে, যেমন ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, সেমি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, হ্যান্ড হেল্ড এক্স-রে মেশিন। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্থানীয় এএনএম, সিএইচও এবং অপটোমেট্রিস্ট থাকবে। 35 ধরনের পরীক্ষা হবে এই মোবাইল মেডিকেল ইউনিটগুলো। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, এই রাজ্যে এটাও প্রথমবার, মাত্র 60 দিনের মধ্যে তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় দপ্তরে একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বড় হাসপাতালগুলির ওয়েবকাস্টিং এর মাধ্যমে সংযুক্ত এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে। এর মাধ্যমে আমাদের জেলার প্রতিটি সরকারি হাসপাতাল এবং পরবর্তীকালে ফেজ 2-তে প্রতিটি বেসরকারি হাসপাতালকেও ওয়েবকাস্টিং এর মধ্যে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স প্রথম, অনন্য, শুধু রাজ্যে নয় ভারতবর্ষেই এটি অনন্য। 1 থেকে 2 কোটি টাকার বরাদ্দে একটি অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। এই উদ্যোগে প্রযুক্তিকে জরুরি চিকিৎসার পরিবহনের সাথে একীভূত করা হবে। দ্রুত প্রক্রিয়ার সময় জিপিএস ট্র্যাকিং রাখা হবে প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে। এই অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্সের দ্বারা আমাদের এখানে বিধায়কদের যেটা বারবার কমপ্লেন ছিল যে দালাল রাজ যেন চলে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, যখন পরিষেবা পাবে অ্যাম্বুলেন্স ড্রাইভার সরাসরি রুগী বা রুগীর বাড়ির লোক থেকে, মধ্যের মিডলম্যানের জায়গা থাকবে না। অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্সের দ্বারা আমরা পুরোপুরিভাবে অ্যাম্বুলেন্সের দালাল রাজ শেষ করতে পারব। বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্প্রসারণ, কোনো রোগী যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, সেজন্য সরকার নির্দেশ দিয়েছে যে বেসরকারি হাসপাতালে মোট শয্যা ক্ষমতার 10% সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য বিনামূল্যে বেড এবং বিনামূল্যে চিকিৎসা সংরক্ষিত রাখা হচ্ছে। এ রাজ্যে আবারও এটা প্রথম। 1947 সালের পর থেকে এ রাজ্যে আবারও এটা প্রথম, যার তুলনায় আমরা 2215টি নতুন বেড বেসরকারি হাসপাতালে সংরক্ষণ করতে পেরেছি, যেখানে সরাসরি নিঃশুল্ক চিকিৎসা দেওয়া হবে। অন্যান্য অবকাঠামো, মাননীয় সংসদ এবং সদস্য, আমার কাছে এখন অবধি 4 জন সাংসদ এবং 36 জন বিধায়ক বিভিন্ন রূপে আমার কাছে আবেদনপত্র দিয়েছেন চিকিৎসা পরিষেবা তাদের নিজস্ব ক্ষেত্রে বাড়ানোর জন্য। তাদের জন্য বলি, এই স্বাস্থ্য অবকাঠামোর সর্বস্তরের ব্যাপক উন্নয়নের প্রস্তাব রেখেছেন আপনারা, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার জন্য আপনারা আমার চোখ, আমার কান। আজ আর্থিক ব্যয় 2000 কোটি টাকারও বেশি। এই প্রস্তাবগুলি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও নাগরিকদের উন্নত সুবিধা প্রদানের সম্মিলিত আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে। বিভাগ বিভিন্ন তহবিলের উৎসের বাজেটীয় সম্পাদনের প্রাপ্যের ভিত্তিতে এই প্রস্তাবগুলির বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, মাতৃহাসের ক্ষেত্রে রাজ্যটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 2017 এবং 19 থেকে 109টি থেকে কমে 2022-24 সালে 94তে নেমে পড়েছে। মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্যোগ, প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধা বাড়ানোর লক্ষ্যে সুন্দরবনের দিকগুলিতে প্রসব কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এ ধরনের 21টি প্রসব কেন্দ্র বা ডেলিভারি পয়েন্ট হবে প্রান্তিক সুন্দরবনে। নৌ পরিবহন প্রকল্প, এ রাজ্যে এটিও প্রথম। নদীমাতৃক এলাকায় যাতায়াত সংক্রান্ত সমস্যার সমাধানের লক্ষ্যে একটি অভিনব উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। জরুরি ও সাধারণ স্বাস্থ্যসেবার জন্য সুন্দরবন এলাকায় মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। সুন্দরবন এলাকায় জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য 6টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 2টি ফ্লোটিং মোবাইল মেডিকেল ইউনিটস বা ভ্রাম্যমান ভাসমান মোবাইল ইউনিট চালু করা হচ্ছে। এ রাজ্যে আবারও এটা প্রথম। মাদার্স পিকনিক, যেসব ব্লকে বাড়িতে প্রসবের হার বেশি সেখানে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া, একটি পিকনিক রূপে তাদের সচেতন করা যে বাড়িতে প্রসবের কি ঝুঁকি, তারা প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য সচেতনতার বৃদ্ধি করা হচ্ছে। শিশু স্বাস্থ্য, মেখলিগঞ্জে SDH, সাগরদিঘিতে SSH, কৃন্নাপুর RH, অনুপনগর MCH,
হবে নতুন এসএনসিইউ ইউনিট স্থাপন করা হচ্ছে। নতুন এসএনসিইউ ইউনিট, এসএনসিইউ এর ক্ষমতা বৃদ্ধি, প্রতিটি এসএনসিইউ এর জন্য ট্রান্সকিউটিনিয়াস বিলিরুবিনোমিটার বা হাতের মধ্যে লাগালে জন্ডিস যাতে কতটা আছে দেখতে পাওয়া যায়, বা বাবল সিপ্যাপ সংগ্রহ কাজ চলছে। আরবিএসকে কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি উভয় ধরনের চিকিৎসা কেন্দ্রে জন্মগত হৃদরোগ এবং এনডিটি অস্ত্রোপচার করা হচ্ছে। টিকাকরণ, শিলিগুড়িতে একটি আঞ্চলিক টিকা সংরক্ষণাগার রিজনাল ভ্যাকসিন স্টোর স্থাপন করা হবে। কিশোরী ও কিশোরী স্বাস্থ্য, মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে একটি আদর্শ কিশোরী বান্ধব স্বাস্থ্য সম্পদ কেন্দ্র মডেল অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ রিসোর্স সেন্টার স্থাপন করা হবে। ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি প্রকল্প, 25.2 লক্ষ কিশোরী এবং 67,000 আশা কর্মীর মধ্যে স্যানিটারি প্যাড বিতরণের কাজ চলছে। পুষ্টি বিষয়ক পদক্ষেপ, পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, বর্তমানে চালু থাকা 69টি কেন্দ্রের পাশাপাশি আরও 4টি নতুন এনআরসি। স্তন্যপান ব্যবস্থাপনা কেন্দ্র এলএমসি অ্যান্ড বর্তমানে চালু থাকা কেন্দ্রের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ এবং আরও 2টি নতুন মেডিকেল কলেজ এবং এলএমসি স্থাপন করা হচ্ছে। আরবিএসকে 2.0 রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটি ও অধিকর বিস্তৃত সংকলন এই শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক প্রচলিত 4Ds কাঠামোকে সম্প্রসারিত করে এবং এর সাথে ডিজিটাল পরিষেবা, রেফারেল ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ সংক্রান্ত শক্তিশালী উপাদান যুক্ত করা হচ্ছে। মূল উদ্দেশ্য ও আওতা, জন্ম থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য জীবনচক্র ভিত্তিক ধারাবাহিক স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসেবা, নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত সমস্যা ও রোগের প্রাথমিক শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসার উপরে গুরুত্ব রাখা হয়েছে। 4Ds, জন্মগত ত্রুটি, রোগ ব্যাধি, পুষ্টির অভাব এবং বিকাশ বিলম্ব। এই আওতাভুক্ত সাধারণ সমস্যাগুলোকে 32 থেকে বাড়িয়ে 38-এ উন্নতি করা হয়েছে। প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযান, যক্ষ্মামুক্ত ভারত বা সুপ্ত সংক্রমণ লেটেন্ট টিবি ইনফেকশন হ্রাসের লক্ষ্য, কোল্ড চেইন পয়েন্ট থেকে টিকাদান এবং পরিষেবা প্রদান, স্বাস্থ্য ভায়াল পরিবহনের কার্যক্রম শুরু হয়েছে। সিলিকোসিস নিয়ন্ত্রণ কর্মসূচি আওতার স্বাস্থ্যে শিবিরের আয়োজন করা হচ্ছে। 1.03 লক্ষ রোগীকে প্রতি মাসে 1,000 টাকা হারে পুষ্টি সহায়তা প্রদান করা হচ্ছে। নিক্ষয় মিত্র, প্রধানমন্ত্রীর যক্ষ্মা মুক্ত ভারত অভিযান এবং আওতার চলা নিক্ষয় মিত্র উদ্যোগটিতে এমন একটি কর্মসূচি যা ব্যক্তি বিভিন্ন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে রোগীর দত্তক নেওয়া ও সহায়তা করার সুযোগ করে দেয়। আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই সদনের 6 জন বিধায়ক এরকম 6টি যক্ষ্মা রোগীর দায়িত্ব ইতিমধ্যে গ্রহণ করেছেন। বয়স্কদের পরিচর্যা পরিষেবা, জেরিয়াট্রিক ক্লিনিক, এটাও কিন্তু এই রাজ্যে প্রথম। দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, নন্দীগ্রাম, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে ফিজিওথেরাপি সরঞ্জাম তথা জেরিয়াট্রিক কেয়ার ক্লিনিক শুরু করা হচ্ছে। 69টি সিএইচসি ফিজিওথেরাপি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। মহকুমা হাসপাতালগুলোকে মিউজিক থেরাপি বা সঙ্গীত চিকিৎসার সুবিধাও সম্প্রসারিত করা হচ্ছে। রোগী কল্যাণ হাসপাতালের পুষ্টির ব্যবস্থা, চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই ও ভেলোরে যাওয়া রোগীদের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বে মডেল সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে ওইসব শহরে। হাসপাতালের ভর্তি রোগীদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে সরকারি হাসপাতালগুলিতে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সময় কিন্তু সম্পন্ন ভাত ভিত্তিক খবরের ফুল রাইস। আমি শেষ করব আয়ুষ্মান ভারত দিয়ে। সম্মানীয় অধ্যক্ষ, আমাকে জাস্ট আয়ুষ্মান ভারত সম্বন্ধে একটি প্যারাগ্রাফ পড়তে দিন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং নাগরিকদের চিকিৎসার জন্য পকেট থেকে ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা নিজস্ব খরচ কমানোর লক্ষ্যে এই সরকার অঙ্গীকারবদ্ধ। এই সম্পর্কে আরেকটি জিনিস বলি, আয়ুষ্মান ভারত আওতার বাহিরে যদি কোনো পরিষেবার আওতার বাইরে কোনো নাগরিক থেকে থাকেন, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা 5 লক্ষ টাকা প্রত্যেক পরিবারকে দেওয়ার সংকল্প নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার মহাশয়, একটি স্বাস্থ্যকর পশ্চিমবঙ্গ মানে একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ, আর একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ হলো এই শক্তিশালী ভারতের ভিত্তি। তাই বলি, এই বাজেটের কেবল অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি স্বাস্থ্যকর জীবন, শক্তিশালী সমাজ এবং আরও সমৃদ্ধ এক জাতি গঠনের অঙ্গীকার। আসুন আমরা সেই চিরন্তন প্রার্থনার দ্বারা অনুপ্রাণিত হই। নমস্কার। ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী
এখন আমি ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় দ্বারা 2026-27 বছরের জন্য 24,753 কোটি 74,27,000 টাকা, যা 24 নম্বর দাবির অধীনে মুখ্য খাত 2051 কর্তৃক আয়োগ, 2210 চিকিৎসা ও জনস্বাস্থ্য, 2211 পরিবার কল্যাণ, 2235 সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, 2250 অন্যান্য সামাজিক পরিষেবা, 2251 সচিবালয় সামাজিক কর্তৃক সমূহ, 2515 অন্যান্য গ্রাম উন্নয়ন কর্মসূচি, 2551 পার্বত্য এলাকা, 4059 পূর্ত বাবদ মূলধন বিনিয়োগ, 4070 অন্যান্য প্রশাসনিক কর্তৃকে মূলধন বিনিয়োগ, 4210 চিকিৎসা ও জনস্বাস্থ্যে মূলধন বিনিয়োগ এবং 6210 চিকিৎসা ও জনস্বাস্থ্য বাবদ ঋণের ব্যয় নির্বাহ বাবদ মঞ্জুর করার প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবকে আমি এখন ভোটে দিচ্ছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হ্যাঁ বলবেন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা দয়া করে না বলবেন। প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে। প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে। প্রথম প্যারাগ্রাফটা আপনি শোনেননি? প্রথম প্যারাগ্রাফটাতেই আবেদন ছিল যে এটা আমি প্রথম প্যারাগ্রাফটা শোনেন তো নি, সেই জন্য প্রথম প্যারাগ্রাফটা ভালো করে পড়ুন। দায়িত্বটা দেওয়া হয়েছে প্রথম প্যারাগ্রাফ। আপনার কথা আমি শুনছি। মুভ হয়ে গেছে, মুভ অলরেডি ডান, মুভ হয়ে গেছে। করা হোক, প্রথম কথাটাই বলেছি মঞ্জুর করা হোক, ঠিক আছে? প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে। প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে। দাবি নাম্বার 24 গৃহীত হলো। দাবি নাম্বার 24 গৃহীত হলো। সভার কাজ বেলা 2:30 পর্যন্ত মুলতবি রাখা হলো।